97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হলো কোঅপারেটিভ সোসাইটিসকে। কোঅপারেটিভ সোসাইটি আগাগোড়াই ছিল, কিন্তু এদেরকে কনস্টিটিউশনের মধ্যে মেনশন করা হলো আলাদা করে। এটাতে 3টা আর্টিকেল অ্যামেন্ড করা হলো। নাম্বার 1 হচ্ছে আর্টিকেল 19, যেটা একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, যে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, এই জিনিসটা ছিল। তো তার মধ্যে আলাদা করে বললো যে এই অ্যাসোসিয়েশনটা ফর্ম করা যেতে পারে, যেটা একটা কোঅপারেটিভ সোসাইটির নামে হবে। তো এটা মানে আমরা করতে পারি, এটা আমাদেরকে ফান্ডামেন্টাল রাইট দেবো। আমাদের রাইট আছে, রাইট টু ফর্ম, ফান্ডামেন্টাল রাইট আছে, রাইট টু ফর্ম দ্য কোঅপারেটিভ সোসাইটিস। একটা হচ্ছে তোমার ডিরেক্টিভ প্রিন্সিপালকে অ্যামেন্ডমেন্ট করা হলো, যেটার মধ্যে আর্টিকেল 43B একটা নতুন একটা ডিরেক্টিভ প্রিন্সিপাল আনা হলো, যেখানে স্টেট শ্যাল প্রমোট, মানে স্টেট প্রমোট করবে, স্টেট বলবে যে আরও করো, মানে ইজি করে দেবে, করে দেওয়াটা মানে আরও স্টেপস নেবে, কিছু টাকা পয়সা দেবে, হয়তো ফ্রি গ্রান্ট দেবে, এরকম ধরনের স্টেপসগুলো নেবে। আর আর্টিকেল 9B নতুন আসলো, পার্ট 9B। ওটার মধ্যে আর্টিকেল ছিল আর্টিকেল 243 JH থেকে নিয়ে JT অব্দি, জাট। কোঅপারেটিভ সোসাইটিস ফর্ম করার জন্য কিছু বেসিক প্রিন্সিপালস আছে, যেরকম ভলেন্টারি ফরমেশন করতে হবে, সবাই স্বেচ্ছায় করা উচিত। তারপরে ডেমোক্রেটিক মেম্বার কন্ট্রোল, মানে কেউ কারোকে ইম্পোজ করবে না, অটোক্রেটিক হবে না, ডেমোক্রেটিক মানে সবাইকে মিলেমিশে তারা হিসাব মতন করে করবে, ডেমোক্রেটিক থাকবে আর কি। ভলেন্টারি তো থাকবেই, মানে নিজের ইচ্ছায় আসবে, আবার ডেমোক্রেটিক থাকবে। আর মেম্বার ইকোনমিক পার্টিসিপেশন, মানে প্রত্যেকজন মেম্বার ইকোনমিক পার্টিসিপেশন করবে, পয়সা লাগাবে বা পয়সা নেবে, যেটা দুইজনই কামাবে, আবার পয়সা লাগাবেও দুইজনই। আর অটোনমাস ফাংশনিং মানে নিজের হিসাবে ওরা নিজেরাই কাজ করবে, এর কোনো দখলআন্দাজি হবে না। কিন্তু স্টেট লেজিসলেচার যেটা আছে, মানে যেটা লোকাল, সে ইনকর্পোরেশন করবে, রেগুলেশন করবে, আর ওয়াইন্ডিং আপ অফ মানে সোসাইটিজের জন্য সমস্ত নিয়ম কানুন বানাবে, প্রভিশনস বানাবে। এটার হয়তো একটা টোটাল কোঅপারেটিভ সোসাইটির লিস্ট থাকবে, তাদের মধ্যে ইনকর্পোরেট করবে, ওর মধ্যে লিখবে, রেগুলেশন বানাবে যে এইগুলো তোমরা করতে পারবে, এগুলো তোমরা কাজ করতে পারবে, এগুলো কাজ তুমি করতে পারবে না, চিট ফান্ড হয়তো খুলতে পারবে না। আর ওয়াইন্ডিং আপ অফ কোঅপারেটিভ সোসাইটি মানে যদি এই শর্তে ওদেরকে সব উঠিয়ে দেওয়া হবে। লেজিসলেচার বলবে যে বোর্ডে করা ডাইরেক্টর থাকবে, কিন্তু কোনোভাবেই 21টার বেশি হতে পারে না। দ্য স্টেট লেজিসলেচার শ্যাল প্রোভাইড ফর রিজার্ভেশন অফ 1 সিট ফর SC বা হয়তো ST, বা কিন্তু বলছে, মানে হয়তো একটা SC ক্যান্ডিডেট থাকবে, বা হয়তো খুঁজে নিয়ে একটা ST ক্যান্ডিডেট থাকবে। মানে কোঅপারেটিভ সোসাইটির মধ্যে একটা SC বা একটা ST হতে পারে, যে কোনো একজন, বা 2টো সিট হবে ওমেনদের জন্য, ওমেন 2জন থাকবে, হবে না কিন্তু হবে। আর ওমেন 2টো থাকবে, কেন কি ওমেন এমন হতে পারে SC ওমেন বা ST ওমেনও হতে পারে, কিন্তু 2টো ওমেন থাকতেই হবে কোঅপারেটিভ সোসাইটি বোর্ডে। কোঅপারেটিভ সোসাইটির মেম্বার যেই হোক কিনা, একটা SC বা একটা ST বোর্ডে থাকবে, আর 2টো ওমেন থাকবেই। ইলেক্টেড মেম্বারসদের অফিস বিয়ারার্স, যারা অফিস চালাবে, তাদের 5 বছরের টেনিউর ফ্রম দ্য ডেট অফ ইলেকশন, মানে যেদিন থেকে ইলেকশন হয় সেদিন থেকে, মানে সেই দিনটা থেকে। কারণ এদের তো 5 বছরের টেনিউর যেদিন থেকে ইলেকশন হচ্ছে, তার মানে এরা তো আর ওই লেজিসলেচারের মতন না যে অনেকদিন সময় লাগছে ইলেকশন হওয়ার পরে তারপরে আবার কমিটি গঠন করতে হচ্ছে, এটা না। যেদিন থেকে ও সিট হোল্ড করছে, মানে যেদিনকে ইলেকশন হয় সেদিন থেকে ওরা কাজে লেগে যায়, তাহলে সেদিন থেকে 5 বছর। স্টেট লেজিসলেচার শ্যাল মেক, মানে বানাবেই, হ্যাঁ, অপশান দেবে, অপশান দেবে, যে এমন একটা SC হলো যে হয়তো ম্যানেজমেন্ট করে এসছে, মানে এরকম, বা ব্যাঙ্কিং করে এসছে, তো হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ব্যাঙ্কিং, ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স বা স্পেশালাইজেশন, যে কোনো বা রিলেটেড ফিল্ডে। ধরে রাখো কেউ হয়তো ডেয়ারি ফার্মিংয়ের কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে, তো এই স্পেসিফিক ফিল্ডে তার এক্সপিরিয়েন্স কতটা আছে এটা দেখবে, বা ফাইন্যান্সের কোনো ব্যাঙ্কিং সিস্টেম হচ্ছে, বা কোনো এই এক্সপিরিয়েন্সগুলো দেখবে আর কি কোঅপারেটিভ সোসাইটি হওয়ার আগে। বোর্ড ইলেকশনটা আগেই করে নিতে হবে, যাতে যেদিনকে ওদের টেনিওরটা শেষ হচ্ছে, 5 বছর শেষ হচ্ছে, সেদিন থেকে যাতে এই নতুন মেম্বার্সরা এসে বসতে পারে, মানে একদিনেরও গ্যাপ না হয় আর কি। এই জন্য আগেই ইলেকশনটা করিয়ে নেবে, বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম। ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে শুরু করে নিয়ে পুরো কন্ডাক্টর অফ ইলেকশনস, পুরোপুরি কোঅপারেটিভ সোসাইটির ইলেকশনটা করবে একটা এমন বডি যাকে স্টেট গভর্নমেন্ট নির্দেশ দেবে, মানে স্টেট লেজিসলেচার একটা অ্যাক্ট বানিয়ে বলে দেবে যে সাচ অ্যান্ড সাচ বডি উইল কমিট দ্য ইলেকশন, মানে একটা বডি এমন হতে পারে, স্টেট ইলেকশন কমিশনকেও দায়িত্ব দিয়ে দেওয়া হলো। কোনো বোর্ডকে ম্যাক্সিমাম 6 মাসের জন্য সাসপেন্ড করতে পারা যেতে পারে, বা হয়তো সুপার সেশনও রাখা যেতে পারে, মানে রিপ্লেস করে দিল অন্য কোনো বোর্ড দিয়ে, কিন্তু ম্যাক্সিমাম 6 মাসের জন্য। অন্য কোনো বোর্ড এসে 6 মাসের জন্য কাজ করতে পারে, কিন্তু এই সাসপেন্ড করার বা সুপার সেশন করারও কিছু কন্ডিশন আছে, যেরকম যদি ডিফল্ট হয়, নেগলিজেন্স অফ ডিউটি হয়, কোনো ইন্টারেস্ট অফ আগেন্স্ট দ্য মেম্বার্স কোনো কাজ করলো বা ইলেকশন করালো না, ফাংশনস অফ দ্য বোর্ডে বা কনস্টিটিউশনের স্টেলমেন্ট হয়ে গেছে। আবার কিছু বোর্ডকে সাসপেন্ডও করা যাবে না বা সুপারসিড করাই যাবে না, মানে কিছু বোর্ডকে করা যাবে 6 মাসের জন্য, আর কিছু বোর্ডকে করাই যাবে না। যেই বোর্ডগুলোর মধ্যে কোনো গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং নেই, গভর্নমেন্ট থেকে কোনো লোন নেয়নি, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নেয়নি গভর্নমেন্টের থেকে, তাদেরকে কী করে সাসপেন্ড করবে? যারা আবার গভর্নমেন্টের উপরে ডিপেন্ডেন্ট, তাদেরকে 6 মাসের জন্য সাসপেন্ড করতে পারে, আর যারা ডিপেন্ডেন্ট না, একদমই টাকা পয়সা কিছুই নেয়নি, তাদেরকে সাসপেন্ডই করতে পারবে। সুপারসিড করার সময় যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টেড থাকে, যে ম্যানেজ করে টোটাল অ্যাফেয়ার্স অফ দ্য মানে কোঅপারেটিভ সোসাইটি, সেই ইলেকশনের জন্য অ্যারেঞ্জ করে, আর তারপরে একটা নতুন বোর্ড আবার গঠন করে।
আবার প্রপার ইলেকশন করিয়ে ঠিকঠাক করে, যেখানে এই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটরই ইলেকশনটা করাবে। স্টেট চাইলে মে প্রোভাইড ফর মেনটেন্যান্স অফ অ্যাকাউন্টস, প্রত্যেক বছর বলতে পারে যে তোমরা নিজেদের অ্যাকাউন্টস মেনটেন করো। আর অডিটিংয়ের জন্য অডিটারদের যে মিনিমাম কোয়ালিফিকেশান বা ধরে রাখো বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স দিল, মিনিমাম কোয়ালিফিকেশান এর ওপরেও হতে পারে। আবার সিএটি ওরা আসতে পারে ইন্টারভিউ দিতে, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশানটা প্রেসক্রাইব করতে পারে। আর এক্সপিরিয়েন্স হয়তো দিল 5 বছর বা 3 বছর, এরকম অনেকে আছে 4 বছর এক্সপিরিয়েন্স আছে, এই হিসাবে মিনিমাম কোয়ালিফিকেশান প্রেসক্রাইব করলো, আর সেই হিসাবে অডিটিংটা করাতে পারে স্টেট চাইলে। প্রত্যেকটার করাতে হবে দরকারই নেই, ছোটো মোটো হলে ছেড়েও দেয়। আর বড় কোঅপারেটিভ সোসাইটি হলে অডিটিং ফার্মসরা এসে অডিটিং করা, অনেক কটা লোকজন নিয়ে মানে অডিটিংটা হয় বড় যেহেতু। প্রত্যেকটা কোঅপারেটিভ সোসাইটির যারা জেনারেল বডি থাকবে সেখান থেকে ওরা অ্যাপয়েন্ট করবে একটা অডিটারকে। কিন্তু যে কোনো জায়গা থেকে অডিটার নিলে কিন্তু হবে না, এটা একটা প্যানেল অ্যাপ্রুভ করা থাকে স্টেট গভর্নমেন্টের থেকে, যেরকম হয়তো আইসিএআই, কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান চার্টার অ্যাকাউন্টেন্ট বোর্ডের কোনো একটা অ্যাপ্রুভ করে দেবে একটা প্যানেলকে, এবং সেই বডি অথরাইজ থাকবে যেখান থেকে ওরা মানে নিতে পারবে অডিটার্সগুলোকে। আর বডি ওয়াজ অথরাইজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যে অথরিটি দেবে সেখান থেকে নিতে পারবে, মানে ওই রেসপেক্টিভ প্যানেল থেকে। হতে পারে ডাব্লিউবি অ্যাকাউন্ট, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস থেকে কিছু লোককে রেখে দিল, মানে তাদের দিয়ে করাতে পারবে। অডিটটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার 6 মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত। আর যে অ্যাপেক্স কোঅপারেটিভ সোসাইটি থাকবে স্টেটের, যেরকম আমুল আছে গুজরাটের ক্ষেত্রে, শুধু অ্যাপেক্সটা, সবকটা কোঅপারেটিভ সোসাইটি তো দেখা সম্ভব না, সেটা লেট বিফোর দ্য স্টেট লেজিসলেচার, সেটা স্টেট লেজিসলেচারের সামনে নিয়ে আসা হবে। আবার কিছু কোঅপারেটিভ সোসাইটি এমন থাকে যেটা স্টেট ফান্ডেড থাকে, মানে গভর্নমেন্টের থেকে ফান্ড রিসিভ করে বা কোনো লোনের গ্যারেন্টি দেয় যে আসো তোমরা করো, বলছে না প্রমোট স্টেট সেল প্রমোট টু এন্ডেভার, মানে ভালোভাবে ওরা করতে, সেখানে গভর্নমেন্টে যদি এড থাকে তো সেই ক্ষেত্রে সেটা যেটা সব থেকে বড় হবে তারই মানে অডিট রিপোর্টটা স্টেটের মানে কাছে আসবে, লেজিসলেচারের কাছে। স্টেট লেজিসলেচার ল বানিয়ে বলবে যে অ্যানুয়াল জেনারেল বডি যে থাকবে, মানে সবাইকে ইনক্লুড করে যে জেনারেল বডিটা থাকবে, ওটা প্রত্যেক 6 মাসের মধ্যে একবার মিটিং করবে কোঅপারেটিভ সোসাইটিরা। আর রাইট অফ দ্য মেম্বারও থাকবে কি ওরা ইনফরমেশন পায়, যে কোনো জিনিসের ব্যাপারে বই পায়, ইনফরমেশন পায়, অ্যাকাউন্টসগুলো দেখতে পারে কোঅপারেটিভ সোসাইটির। ছোটোর থেকে ছোটো মেম্বার, এমনকি একটা চাপরাশি পর্যন্ত যে সব থেকে ছোটো, সে পর্যন্ত চাইলে সমস্ত ইনফরমেশন অ্যাভেল করতে পারে, যে কত টাকা কোথায় খরচা করেছে না করেছে। আর সেও পার্টিসিপেট করবে ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য সোসাইটি, এবং প্রোভাইড করবে কোঅপারেটিভ এডুকেশন, সবাইকে এডুকেশন প্রোভাইড করা হবে কোঅপারেটিভ, আর সাথে ট্রেনিংও দেওয়া হবে প্রত্যেকটা মেম্বারের কাছে অ্যাকাউন্টেবল, আর প্রপার ট্রেনিং হবে প্রত্যেকটা মেম্বারের। আর ছোটোর থেকে ছোটো মেম্বারও পার্টিসিপেট করবে ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার 6 মাসের মধ্যে তাদেরকে রিপোর্ট অডিটও করতে হবে, আবার সাথে সাথে একটা রিটার্ন ফাইলও ওদেরকে সাবমিট করতে হবে স্টেট গভর্নমেন্ট বা স্টেট লেজিসলেচার যাকে বলবে তাকে, মানে দরকার না যে জিএসটিতে গিয়ে তোমাকে ফাইলিং করতে হবে। কোঅপারেটিভ সোসাইটিতে অনেক সময় এক্সামশন থাকে তো ট্যাক্সের, এই সত্যি কার সামনে গিয়ে ফাইলিংটা দেখাতে হবে সেটা স্টেট গভর্নমেন্ট বলবে। অথরিটি ডেজিগনেটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, মানে স্টেট গভর্নমেন্ট বলবে, যাতে টাকাটা স্টেট গভর্নমেন্ট নিয়ে অন্য কোনো জায়গায় লাগাতে পারে, এই জন্য গভর্নমেন্ট বলবে, এই জায়গায় স্টেট লেজিসলেচার বলবে না, ল দিয়ে হবে না, গভর্নমেন্ট বলবে যে টাকাটা এখানে দাও, আমি ওখান থেকে নিয়ে নেবো, কারণ গভর্নমেন্ট টাকাটা নেবে। আর এই রিটার্নসগুলোর মধ্যে কী হবে, অ্যানুয়াল রিপোর্ট দেখাবে যে কতটা প্রোডাকশন হলো, কিছু না হলো ওটা দেখবে। তো অডিটেড স্টেটমেন্ট, যে কতটা আদৌ সত্যি কি সত্যি না, সেজন্য একটা অডিটেড স্টেটমেন্টও থাকবে, প্লাস প্ল্যান ফর সারপ্লাস ডিসপোজাল, এটা জেনারেল বডি অ্যাপ্রুভ করবে। এছাড়া কিছু অ্যামেন্ডমেন্ট যদি হয়ে থাকে কোঅপারেটিভ সোসাইটির যে বাইলজের মধ্যে, সেই অ্যামেন্ডমেন্টগুলো দেখাবে। রেজিস্ট্রার যদি কোনো ইনফরমেশন চেয়ে থাকে সেটা দেবে। কোঅপারেটিভ সোসাইটি রিলেটেড যে কোনো অফেন্সেস বা যে কোনো পেনাল্টিজ যেটাই হবে, সেটা স্টেট গভর্নমেন্ট নিজস্ব অ্যাক্টের মধ্যে দেবে, যে এই পেনাল্টি হলে এটা করতে হবে, বা এটা হলে এই ধরনের তোমাকে ফাইন দিতে হবে। এটা যদি অমিশন বা কমিশন, মানে এটা যদি অমান্য করে তাহলে সেটা কিন্তু অফেন্স হিসাবে ট্রিট করা হবে। যেমন কি যদি কোনো কোঅপারেটিভ সোসাইটি উইলফুলি, মানে অজান্তে না, জানা সত্ত্বেও ও ভুলভাল ফলস ইনফরমেশন প্রোভাইড করে যে না এটা এরকম না, এটা ডায়েরি প্রোডাক্টের বলে অন্য কোনো প্রোডাক্টের বিজনেস করতে শুরু করলো, বা ফলস ক্লেমস করলো, বা ফলস ইনফরমেশন দিল, রিটার্ন ফাইলসও ফলস করলো, হয়তো 10 লাখ টাকা কামালো, হয়তো 5 লাখ টাকা দেখালো, কোনো ইলেকশন রিলেটেড ক্রাইমসের মধ্যে ঢুকে গেল, বা করাপশন করলো, কোনো কাস্টডি বুকস ডকুমেন্টস ক্যাশ যখন অফিসার যখন গেল, সে অথরাইজ অফিসারকে দেখাতে পারলো না, সিকিউরিটি রেকর্ডস ডকুমেন্টস কিছু দেখাতে পারলো না, 5 লাখ টাকাটা কোথায় গায়েব হলো, হয়তো ইলেকশনে খরচা করেছে কোনো করাপশনে, সেটা দেখাতে পারলো না। আর যদি কোনো এমপ্লয়ের থেকে টাকা ডিডেক্ট করে থাকে, এমপ্লয়ার মানে যে চাকরি দিচ্ছে, মানে মালিক যদি কোনো কর্মচারী থেকে টাকা কেটে থাকে, আর সেটা যদি 14 দিনের মধ্যে ডিডাক্ট করে যদি টাকাটা সাবমিট না করে, তাহলে সেটা অ্যাগেনস্ট একটা অফেন্স। কোঅপারেটিভ সোসাইটি তখন বলতে পারে যে টাকাটা তো আমাকে দেওয়ার কথা 14 দিনের মধ্যে, 14 দিনের না দেয়, তখন যদি সাফিসিয়েন্ট কজ দেখাতে পারে, যে করোনা ছিল, দ্বন্দ্ব ছিল, আসতে পারেনি, সেই যদি দেখাতে পারে তাহলে ঠিক আছে। যদি ইনসাফিসিয়েন্ট কজ থাকে যে না এটা তো হতে পারে না, দোকান খোলা ছিল, তাহলে কিন্তু হবে না। এনি পার্সন যদি ডিসওবে করে, যে কোনো সামন কোর্টের থেকে বা অর্ডার দিয়ে এসছে স্টেট অ্যাক্টের আন্ডারে, তো সেটা একটা অফেন্স হবে। স্টেট অ্যাক্টটাকে অমান্য করাটাই তো অফেন্স। কোঅপারেটিভ সোসাইটি মানে পার্ট 9B প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিতে লাগবে, যেরকম স্টেটাসে লাগে,
কিন্তু প্রেসিডেন্ট চাইলে কোনো কোনো ইউনিয়ন টেরিটরিকে বাদ দিয়ে দিতে পারে, কিন্তু নোটিফিকেশনে স্পেসিফাই করতে হবে দ্যাট ইট শ্যাল নট অ্যাপ্লাই টু সাচ অ্যান্ড সাচ ইউনিয়ন টেরিটরি। যেমন কোঅপারেটিভ সোসাইটিস উইল নট অ্যাপ্লাই টু লাক্ষাদ্বীপ বলে এরকম একটা নোটিফিকেশন প্রেসিডেন্ট বলতে পারে। আদারওয়াইজ পার্ট 9B প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিতে লাগবে। এনি ল রিলেটিং টু কোঅপারেটিভ সোসাইটি যদি আগের থেকেই ফোর্সে থাকে স্টেটের বিফোর দ্য কমেন্সমেন্ট, মানে এই 97th অ্যামেন্ডমেন্ট 2011 আসার আগের থেকেই যদি থাকে, যদি আর সেটা যদি ইনকনসিস্টেন্ট হয়, মানে এর সাথে না মাপ খায়, তাহলে ওটা ম্যাক্সিমাম 1 বছর অবধি চলতে পারে। আর তার আগে ওটাকে চাইলে স্টেট গভর্নমেন্ট অ্যামেন্ড বা রিপিল করে দিতে পারে। 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এর দরকারটা কী ছিল? কোঅপারেটিভ সোসাইটি বা সেক্টর তো আগের থেকেই ছিল, আর কিন্তু অনেক ভালো ভালো কন্ট্রিবিউশনও করতো টু ভেরিয়াস সেক্টর অফ ন্যাশনাল ইকোনমি, আর অনেক গ্রোথও দিয়েছিল, ভলিউমিনাস গ্রোথ। কিন্তু এটা উইকনেস দেখাচ্ছিল যে সে ইন্টারেস্ট অফ দ্য মেম্বারসদেরকে সেফগার্ড করতে পারতো না, মানে ডেমোক্রেটিক ছিল না সেভাবে, ইলেকশন হতো না, ইলেকশন পোস্টপন হতে থাকতো। অফিস বিয়ারার্স বা অ্যাডমিনিস্ট্রেটর ছিল, তারা লং টাইম ধরে অফিস বিয়ারার অ্যাডমিনিস্ট্রেটর হয়েই আছে, কোনো চেঞ্জ নেই সাকসেসিভ, এখানে করাপশন হয়েও যেতে পারে। আর অ্যাকাউন্টেবিলিটিটা থাকে না কোনো ম্যানেজমেন্টের এটাতে, কারণ অনেক দিন ধরে চলে আছে তো অত হিসাব কিতাব হয় না, ম্যানেজমেন্ট ঠিক মতন হতো না। এই জন্য তো স্পেশাল 2টো ডাইরেক্টর আনা হচ্ছিল না ম্যানেজমেন্ট আর ব্যাঙ্কিং সেক্টর থেকে। ইনঅ্যাডুকেট প্রফেশনালিজম, ম্যানেজমেন্ট ছিল না, ইনঅ্যাডুকেট ছিল, প্রফেশনালিজম ছিল না, টাইফাই পরে যেরকমভাবে নর্মালি গিয়ে যে প্রফেশনালি যে কাজ করতে হয় সেই জিনিসটা ছিল না আর কি। আর লেড টু পুয়ার সার্ভিসেস অ্যান্ড লো প্রোডাক্টিভিটি, এটার জন্য কিন্তু সার্ভিসেসটা আগের থেকে অত ভালো ছিল না। আর এটা ওয়েল এস্টাবলিশ ডেমোক্রেটিক প্রিন্সিপালস লাগবে, ইলেকশনস লাগবে, টাইমলি ইলেকশন করতে হবে, স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করবে ইলেকশন কখন হবে। আর এই বারবার চেয়ারম্যান, এটা বোর্ড চেঞ্জ হবে, বোর্ডটা রিপ্রেজেন্টেটিভ হবে, বাইরে থেকে 2-4টা টেকনিক্যাল যারা প্রফেশনালিজম সেই জিনিসটা আনার জন্য 2-4টা প্রফেশনাল 2জন আলাদা করে মানে রিক্রুট হবে না, 2টো চেয়ারম্যান, এই জন্যই তো এটা আনা হয়েছে। রিভাইটালাইজেশন অ্যান্ড এনশিওর গ্রেটার কন্ট্রিবিউশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ দ্য মেম্বার অ্যান্ড পাবলিক অ্যাট লার্জ, এই জন্য ওদের অটোনমিক ডেমোক্রেটিক ফাংশনিং আর প্রফেশনাল ম্যানেজমেন্ট দিয়ে ওদেরকে এনশিওর করার জন্য এই অ্যাক্টটা আনা হয়েছে। কোঅপারেটিভ সোসাইটি 7th শিডিউলে স্টেট লিস্টে আছে এন্ট্রি নাম্বার 32, মানে নাম্বার 32-র মধ্যে কোঅপারেটিভ সোসাইটিস লেখা আছে। এই হিসাবে কোঅপারেটিভ সোসাইটি স্টেট লিস্টে থাকার কারণে স্টেট লিস্টের উপরে নিজস্ব অ্যাক্ট বানাবে। গ্রোথ অফ কোঅপারেটিভ সোসাইটিস এনভিসাইজ করে যে এফোর্ট হবে টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, মানে সবার জন্য সোশ্যাল ইকোনমিক জাস্টিস হবে, আর ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ফ্রুটস অফ ডেভেলপমেন্ট। কিন্তু কোঅপারেটিভ সোসাইটিতে কনসিডারেবল এক্সপেনশন হওয়া সত্ত্বেও কিন্তু ডিজায়ার্ড লেভেল যতটা ওদের কোয়ালিটেটিভ টার্মসে যতটা পারফরমেন্স দেওয়া উচিত ততটা আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিতে পারেনি। তাই স্টেট গভর্নমেন্ট মাঝে মধ্যেই নিজেদের স্টেট কোঅপারেটিভ মিনিস্টারদের সাথে মিটিং করতো আর বলতো যে স্টেটের যে কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্টগুলো আছে তার মধ্যে কী করে সংশোধন করবে, বা কোনো রিপিল করে দেবে নাকি, বা কোনো চেঞ্জেস বা অ্যামেন্ডমেন্ট করবে নাকি। মানে একটা স্ট্রং নিড ফিল হয়েছিল যে না ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটিসগুলোকে আননেসেসারিলি আউটসাইড ইন্টারফারেন্স না রেখে এটাকে নিজস্বভাবে না করে অটোনোমাস অর্গানাইজেশন সেট আপে বা ডেমোক্রেটিক ফাংশনে কনস্টিটিউশনের মধ্যে একটা জায়গা দেওয়া উচিত। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কমিটেড ছিল যে এই কোঅপারেটিভ সোসাইটিসগুলো আরও বেশি প্রফেশনালিজম, অটোনোমাস মানে নিজস্বভাবে কাজ করা, ডেমোক্রেটিক, ইকুইটেবল আর ইকোনমিকলি সাউন্ড মানে ইকোনমিক্যালি ভায়াবল, যেটা ভালোভাবে পয়সা আর্থিকভাবে, আর সোশিও ইকোনমিক গোলসগুলো রিচ করার জন্য যাতে হতে পারে। এই নিউমোনিক্সটা মনে রাখবে, প্যাডস PADES, প্রফেশনালিজম, অটোনোমাস, এইভাবে। আর লাস্টে হচ্ছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, উল্টো দিকে দেখতে গেলে, আর মাঝখানে ডেমোক্রেটিক। তো এটা আমরা ওই যে প্যাডস মনে রাখবো, প্যাড ওই যে অক্ষয় কুমার করেছিল না কোনো একটা বই যেটার মধ্যে প্যাড বানাতো, একটা কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করেছিল প্যাডম্যানের মধ্যে, ওই জন্য ওটা প্যাডস। আর এর সাথে সাথেই অ্যাকাউন্টেবিলিটি অফ ম্যানেজমেন্টও থাকবে, যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেবল হবে টু দ্য মেম্বার্স, আর কোনোদিনও কোনো প্রভিশনসকে জেনারেলি ভায়োলেট করবে না। যদি কনস্টিটিউশনাল ল হয় তাহলে তো অতটা ভায়োলেট করবে না, কারণ যদি স্টেট গভর্নমেন্ট নিচের ল বানায় তাহলে স্টেট গভর্নমেন্ট ঠিক মতন হয়তো কাজ করাতে নাও পারে, অতটা মান্যতা দেবে না, কিন্তু কনস্টিটিউশনাল ল হলে মান্যতাটা বেশি হবে আর ভায়োলেট করাটা কম হবে। এবার দেয়ার নিড টু ইনকর্পোরেট, কী দরকার ছিল কোঅপারেটিভ সোসাইটিকে আলাদা করে কনস্টিটিউশনের মধ্যে মেনশন করা। দেখো আগে তো স্টেট লিস্টে ছিল, এটা লিখতে হবে, আর্টিকেল এন্ট্রি নাম্বার 32-তে ছিল, পরে 97th অ্যামেন্ডমেন্ট দ্বারা 9B পার্ট আনা হলো, আবার 19 আর্টিকেলটাকে সংশোধন করা হলো, আবার 40B যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে অ্যাড করা হলো, মানে ফান্ডামেন্টাল রাইটও করে দেওয়া হলো যে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, আবার ওটা স্টেটকেও ডাইরেকশন দেওয়া হলো যে আলাদা করে যাতে ওরা প্রমোট করে কোঅপারেটিভ সোসাইটি, রিয়েলাইজিং দ্য ইম্পর্টেন্স। কারণ এই অনুযায়ী স্টেট লিস্ট অনুযায়ী স্টেট লেজিসলেচাররা নিজস্ব রেসপেক্টিভ অ্যাক্টস বানিয়েছিল, কিন্তু সেভাবে ফাংশনাল হতে পারছিল না। কন্ট্রিবিউশন ভালো ছিল, কিন্তু প্রবলেম ছিল এই যে প্যাডসমা, প্রফেশনালিজম ছিল না, অটোক্র্যাটিক সেরকম ছিল না, মানে নিজে হিসাবে অতটা চলতে পারতো না, ডেমোক্রেটিক ছিল না, তারপরে ইলেকশনস টাইমলি হতো না, এই জন্য ওটাই ডেমোক্রেটিক ছিল না, অটোক্র্যাটিক ছিল না কারণ পুরোভাবে সম্পূর্ণভাবে নিজেরভাবে কাজ করতে পারতো না, প্রফেশনালিজম ছিল না কারণ অনেক দিন ধরে ইলেকশন হতো না, তারপরে পুরনো লোকেরাই থেকে গেছিলো, কোনো নতুন বোর্ড ফর্ম হতে পারতো না, ওই জন্য পুরনো বোর্ডটা অতটা প্রফেশনালিজম ছিল না, এই জন্য আলাদা করে দুটো রিক্রুটমেন্ট করা হলো না, দুটো ডিরেক্টর 21+2, যারা প্রফেশনালিজম মেনটেন করবে, ম্যানেজমেন্ট
থেকে বা ব্যাংকিং বা ফিনান্স থেকে আসবে বা ওই রিলেটেড ফিল্ডে অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকা লোক আসবে। ডেমোক্রেটিক ছিল না পুরোপুরিভাবে, কারণ ইলেকশন টাইমলি হতো না। ম্যানেজমেন্টের তেমনি কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, কারণ পুরনো হয়ে গেছিলো, একই ম্যানেজমেন্ট অনেক দিন ধরে চলছিল, রিনিউয়াল হচ্ছিল না, চেঞ্জ হচ্ছিল না। কন্ট্রিবিউশন অনেক থাকলেও সেইভাবে প্রফেশনালিজম ছিল না, আর ভালোভাবে আপদামা কাজও করছিল না। স্টেট গভর্নমেন্টরা অনেকবার মিটিংও করেছিল এটা নিয়ে, কিন্তু ফাইনালি সেন্ট্রাল গভর্নমেন্ট তারপরে এটা কনস্টিটিউশনে নিয়ে আসলো, যাতে এই প্যাটসাই লিখতে হবে, আবার প্রফেশনালিজম আসে, অ্যাকাউন্টেবিলিটি আসে, অটোনমাস আরও বেশি হয়। আর্টিকেল 243 যা যা ডেফিনেশন নিয়ে ডিল করে। এটাই জি ইনকর্পোরেট করে নিয়ে এটাকে জি করে নিচ্ছি। জাজ নাম্বার অফ টিম মেম্বার্স যারা থাকে বোর্ডের মধ্যে, আর অফিস বিয়ারার। জ্যাকেট ইলেকশন অফ মেম্বার্স অফ বোর্ড। জেল সুপারসেশন বা সাসপেনশন অফ বোর্ড আর ইন্টারিম ম্যানেজমেন্ট হলে জেল। জোম অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফ কোঅপারেটিভ সোসাইটি। জন জেনারেল body meeting. Jojo right of members to get information. Zip return from all. ZQ offences and penalties. Jor application to multi-state cooperative society, মানে অনেক কটা স্টেটে অ্যাপ্লাই হয়ে যাবে ZR. মানে GS application to union territory, মানে সমস্ত ইউনিয়ন টেরিটরিতে অ্যাপ্লাই করে, কিন্তু প্রেসিডেন্ট চাইলে এই যে কয়েকটার মধ্যে যেমন লাক্ষাদ্বীপ হয়ে গেল বা এই জম্মু কাশ্মীরে এটা কেটে দিতে পারে, রিপিল করে দিতে পারে। মানে জাট মানে কন্টিনিউয়েন্স অফ এক্সিস্টিং লজ, মানে যে লগুলো আগে থেকে চলে এসেছিলো সেটা এখনও চলবে, কিন্তু 1 বছর অবধি চলবে, তারপরে যদি তার মধ্যে অ্যামেন্ড করে দেয় তাহলে অ্যামেন্ড করে দিল, নাহলে কিন্তু 1 বছর পরে ওটা লুপ্ত হয়ে যাবে আর চলবে না। আর যদি যদি প্রভিশনসগুলো কিছু না মেলে তাহলে সেটাকে অ্যামেন্ড করে দিল, আর নাহলে টোটালি রিপিল করে দিল। আগের থেকে যদি কোনো স্টেট কোঅপারেটিভ অ্যাক্ট যদি বানানোই থাকে তার সাথে যদি মোটামুটি মিলেই যায় এটা এই নতুন কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে, তাহলে ঠিক আছে, নাহলে পুরোপুরি রিপিল, আর নাহলে যেটা মিলছে না সেটাকে অ্যামেন্ড করে দেবে। পার্ট 3টা অ্যামেন্ডমেন্ট করে আর্টিকেল 19-এ কোঅপারেটিভ সোসাইটিস ঢোকানো হয়েছে। পার্ট 43B একটা নতুন আর্টিকেল পার্ট 4-এর মধ্যে ঢোকানো হয়েছে। স্টেট শ্যাল এন্ডেভার টু প্রমোট ভলেন্টারি ফরমেশন, অটোনমাস ফাংশনিং, ডেমোক্রেটিক কন্ট্রোল অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভ সোসাইটি। প্যাডস MBA নেমোনিক্সটা মনে রাখবে। প্যাড মানে অক্ষয় কুমার MBA করে ফাইনালি একটা কোঅপারেটিভ সোসাইটি করেছিল না। P মানে প্রফেশনাল ম্যানেজমেন্ট, A মানে অটোনমাস ফাংশনিং, D মানে ডেমোক্রেটিক, আর V মানে ভলেন্টারি ফরমেশন। বোর্ড মানে বোর্ড অফ ডাইরেক্টরস বা গভর্নিং বডি, যে কোঅপারেটিভ সোসাইটি যারা মোটামুটি সমস্ত কন্ট্রোল আর ডাইরেকশন সবকিছু ম্যানেজমেন্ট সবকিছু সোসাইটি কোঅপারেটিভ সোসাইটি দেখে। অফিস বেয়ারার মানে যারা অফিসটাকে সবভাবে চালায়, যেরকম প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট থাকে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার, এই 5 জন ছাড়া বাকি যারা ইলেক্টেড মেম্বাররা থাকবে বোর্ডের মধ্যে এদেরকে অফিস বেয়ারার বলা হবে। রেজিস্ট্রার বলতে সেন্ট্রাল রেজিস্ট্রার থাকবে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে। এটা শুধু মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিজের ক্ষেত্রে, যে অনেক কটা স্টেট মিলিয়ে যদি কোনো কোঅপারেটিভ সোসাইটিজ অনেক কটা স্টেটে যদি থাকে, তাহলে যেরকম আমুল একটা কোঅপারেটিভ সোসাইটি, কিন্তু ওটা যদি এখন বেঙ্গলে খোলে সব জায়গায় থাকে, তাহলে কিন্তু রেজিস্ট্রার মানে সেন্ট্রাল রেজিস্ট্রার। আমুল যেরকম খুব ভালো কাজ করছে অ্যাজ আ সোসাইটি। আবার এখানে আবার যদি রেজিস্টার ফর কোঅপারেটিভ সোসাইটিস যেটা অ্যাপয়েন্টেড বাই স্টেট গভর্নমেন্ট হয়, ওটা আবার স্টেট লেজিসলেচার যে অ্যাক্ট যে বানায় ওই রেসপেক্টে থাকে। ওকে শুধু রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিস বলা হয়, সেন্ট্রাল রেজিস্টার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011-তে হয়েছিল অ্যামেন্ডেড, কিন্তু ফাইনালি ডেট অফ কমেন্সমেন্ট কিন্তু 15 ফেব্রুয়ারি 2012। সেন্ট্রাল গভর্নমেন্ট তারপরে স্টেট গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছিল টু অ্যামেন্ড দ্য রেসপেক্টিভ স্টেট কোঅপারেটিভ অ্যাক্ট ইন টিউন উইথ দি অ্যামেন্ডমেন্ট 2013 ফেব্রুয়ারির মধ্যে, কারণ কি ওটা 12-তে অ্যাক্টিভ হয়েছিল, তার থেকে 1 বছরের মধ্যে, মানে 2013 ফেব্রুয়ারি 14 তারিখের মধ্যে। পার্ট 17 আর্টিকেল 343 to 351 ডিল করে 4টে হেডস নিয়ে, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কথা বলে। একটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, যেটা ইউনিয়ন গভর্নমেন্ট যেটা ইউজ করে সব কথা বলার জন্য, যেটা ইউনিয়ন পার্লামেন্ট ইউজ করে। একটা হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজেস যেটা আমরা ইউজ করি, বাংলা, হিন্দি। যেটা আর ল্যাঙ্গুয়েজ অফ জুডিশিয়ারি, মানে যেটা জুডিশিয়ারিতে ইউজ করা হয়, যেরকম সুপ্রিম কোর্টে শুধু ইংলিশ চলে, আর টেক্সট অফ লস যেগুলো লয়ের যে বইগুলো হয় সিআরপিসি তার এটা হয়, স্পেশাল ডিরেক্টিভ যেগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করা। ইউনিয়নের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে যেটা পার্লামেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট যেটাতে কাজ করবে সেটা হচ্ছে হিন্দিতে কাজ করবে, কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। অফিসিয়াল পারপাসে কিন্তু ইউনিয়ন যে ইন্টারন্যাশনাল ফর্ম অফ ইন্ডিয়ান নিউমারালস ইউজ করবে, যেটা এই যে 1 2 3 4, এই যে 2 3 1 2 3 4 এটা ইউজ করবে না। 1950 আগে ইউনিয়ন পার্লামেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট যেই কারণে ইউনিয়ন ইউজ করতো ইংলিশকে, সেটাকে কন্টিনিউয়াস চালাবে আরও 15 বছর অবধি, 1965 অবধি। তার বেশিও চাইলে পার্লামেন্ট 65-এর পরেও আরও বেশি চালিয়ে দিতে পারে, অ্যামেন্ডমেন্ট করে বা ল এনে পার্লামেন্ট আরও বাড়িয়ে দিতে পারে। আর প্রেসিডেন্ট প্রথমবার 5 বছর পরে, তারপরে যে 10 বছর পরে একটা কমিশন অ্যাপয়েন্ট করবে, যে রিকমেন্ডেশন দেবে হিন্দি ল্যাঙ্গুয়েজটা প্রগ্রেসিভলি কীরকমভাবে ইউজ হচ্ছে, কোনো রেস্ট্রিকশন আছে নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে এটাও দেখবে। আবার এছাড়া যদি কোনো এরকম রিলেটেড ইস্যু হয়,
এবার যখন এই কমিটি রিপোর্টটা যখন পার্লামেন্টের কাছে যাবে, পার্লামেন্ট তখন একটা নিজস্ব একটা কমিটি বানাবে টু বি কনস্টিটিউটেড, যে এক্সামিন করবে রিকমেন্ডেশনগুলো ঠিকঠাক রিকমেন্ডেশন দিয়েছে না কি দিয়েছে। তারপর ওরাও নিজেদের রিপোর্ট করবে, প্রেসিডেন্টকে নিজেদের ভিউ দেবে যে কতটা এটা ঠিক বা ঠিক না। বিসিএস সার্কেল চলে, প্রথমে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে কমিশনকে, তারপরে কমিশন ওটাকে টেবল করে পার্লামেন্টের সামনে, পার্লামেন্ট একটা কমিটি বানায়, ওটাকে দেখে, পরে পরীক্ষণ করে তারপরে নিজের ভিউ দেয় রিকমেন্ডেশনের উপরে প্রেসিডেন্ট। প্রথম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিটি কথা অনুযায়ী 1955-এ প্রথমটা হয়েছিল, প্রেসিডেন্ট করেছিল বিজি খের কমিটি, ওটা সাবমিট করেছিল রিপোর্ট 1956-এ, তারপর ওটাকে এক্সামিন করেছিল পার্লামেন্ট 1957-এ। আর এই পার্লামেন্টের যে কমিটিটা ছিল এর চেয়ারম্যান ছিল গোবিন্দ বলবন্ত পন্থ। তার মানে প্রথম কমিটি 1955-এ কনস্টিটিউট করেছিল প্রেসিডেন্ট আন্ডার দ্য চেয়ারম্যানশিপকে বিজি খের, আর পার্লামেন্ট কমিটি যার কাছে চেকিংয়ের জন্য গেল গোবিন্দ বলবন্ত পন্থ। তারপরে পার্লামেন্ট নিজেই 1963-তে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট বানিয়ে ইংলিশকে কন্টিনিউ করে দিয়েছে 65-এর পরেও, অ্যাডিশন টু হিন্দি। হিন্দির সাথে সাথে অল অফিসিয়াস পারপাসে ইউনিয়নের জন্য, ট্রানজ্যাকশন অফ বিজনেস ইন দ্য পার্লামেন্টের জন্য ইংলিশকে পার্মানেন্ট ল্যাঙ্গুয়েজ করে দিল ইউনিয়নে, ইনডেফিনিট ইউজ করার জন্য। আর এখানে অ্যাক্ট করেছিল একটা 1967, যেটা অ্যামেন্ড করলো যে ইংলিশটাকেও ইউজ করতে হবে হিন্দির সাথে সাথে কিছু কিছু কেসের জন্য, কম্পালসারি একদম ইউজ করতেই হবে ইংলিশ আর হিন্দি দুটোই। রিজনাল ল্যাঙ্গুয়েজ মানে স্টেট লেজিসলেচার যে ল্যাঙ্গুয়েজটাকে ফলো করে, এটা কনস্টিটিউশনাল লেখা নেই, স্টেট লেজিসলেচার নিজে 2-4টে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, যেরকম বেঙ্গলের ক্ষেত্রে বাংলা, উর্দু, নেপালিও আছে, নেই এখন, আনতে পারে চাইলে, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ আনতে পারে। আর না হলে এই হিন্দিকে ইউজ করবে, আর না হলে যদি কিছুই না হয় তাহলে ইংলিশ কন্টিনিউ করবে। রিজনাল ল্যাঙ্গুয়েজ 1টা 2টো 3টে 4টা যা ইচ্ছা নিতে পারে, আর যদি সেটা না নেয় তাহলে হিন্দি হয়ে যাবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর যতদিন না হিন্দি বা এই রিজনাল ল্যাঙ্গুয়েজ নিচ্ছে ইংলিশটা চলতেই থাকবে আর কি। মানে যদি কোনো স্টেট কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজকে অ্যাডপ্ট না করে অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ বা রিজনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে ইংলিশটাই কন্টিনিউ করবে। আর যদি সে নিতে চায় তাহলে সে হিন্দি বা এটা যে কোনো নিতে পারে, হিন্দি তো নিতেই পারে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহকারে টোটাল 9টা স্টেটস নিয়েছে হিন্দি, হরিয়ানা আর রাজস্থানও হিন্দি নিয়েছে, অ্যাডপ্ট করেছে আর কি। আর গুজরাট যে আছে গুজরাটি প্লাস হিন্দি নিয়েছে, গোয়া মারাঠি প্লাস কোনকানি নিয়েছে, জম্মু কাশ্মীর উর্দু নিয়েছে কিন্তু কাশ্মীরি নেয়নি, অন্ধ্রপ্রদেশ তেলেগু, মেঘালয়া, অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ড, এই 3টে একদম ওই প্রান্তে নর্থ ইস্ট স্টেটসে। তো MAN ম্যান এরা ইংলিশ নিয়েছে। 8 শিডিউলে যে 22টা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেটার মধ্যেই যে নিতে হবে সেটাও না, অনেক সময় 8 শিডিউলে ডোগরি ফোগরি দেওয়া আছে, অবশ্য অনেক ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে না, তাও সেগুলোও নেওয়া যেতে পারে। স্টেটসরা নিজেদের মধ্যে আর স্টেটসরা ইউনিয়নের সাথে কমিউনিকেট করবে ইংলিশে, যেটা হচ্ছে ইউনিয়নের ল্যাঙ্গুয়েজ। বেশি হচ্ছে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বিটুইন দ্য স্টেটস অ্যান্ড দ্য ইউনিয়ন। কিন্তু যদি কোনো দুটো স্টেটই হিন্দি স্পিকিং হয় আর এগ্রিমেন্ট করে বা এগ্রি করে যে ওরা হিন্দিতে কমিউনিকেট করতে চায়, তাহলে সেটাও করতে পারে। কিন্তু নন হিন্দি স্টেটের সাথে যদি কোনো হিন্দি স্টেট কমিউনিকেট করে তাহলে তার ইংলিশে ট্রান্সলেশন দিতে হবে। স্টেটসরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলতে পারলেও এগ্রিমেন্ট করে বা এগ্রি করে, কিন্তু আলটিমেটলি ইউনিয়নের সাথে কথা বলতে গেলে ইংলিশ লাগবেই। লিঙ্গুইস্টিক মাইনরিটিসরা যদি চায়, যেরকম সান্থালি হ্যানত্যান, এরা চাইলে প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করতে পারে, এবং প্রেসিডেন্টকে যখন ডিমান্ড করবে ওরা, তারপর প্রেসিডেন্ট ডিমান্ড করে যদি প্রেসিডেন্ট স্যাটিসফাইড হয় যাতে প্রপোর্শনাল সাবস্টেন্সিয়াল পোর্শন অফ দ্য পপুলেশন, মোটামুটি 10% 2%, মানে মোটামুটি একটা সার্টেন পার্সেন্টেজ লোক এরকম ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ করছে আর এটা রিকগনাইজ করা আছে, তাহলে ও ডাইরেক্ট করতে পারে দ্য ল্যাঙ্গুয়েজকে একটা অফিসিয়াল রিকগনিশন দেওয়া হোক স্টেটে, তখন সেটা করতে বাধ্য হবে। এটা বেঙ্গলে করতে পারে স্টেট, নেপালিদের ক্ষেত্রে বা নেপালি ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে, আর সান্থালির ক্ষেত্রে করা যেতে পারে। প্রেসিডেন্ট চাইলে লিঙ্গুইস্টিক ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটিস ক্ষেত্রে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল রিকগনিশন অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে রিকগনাইজ করাতে পারে। কোর্ট আর সুপ্রিম কোর্টে যে কটা প্রসিডিং চলে বা যে অথরিটিভ টেক্সটগুলো আছে, এরকম অ্যাক্টস হয়ে গেল, লেজিসলেশনস হয়ে গেল, অর্ডিন্যান্স, অর্ডার্স, রুলস, বাইলস, যেটাই হয় সেন্ট্রাল আর স্টেট লেভেলে প্রত্যেকটা সব ইংলিশেই হবে। অনলি শুধু পার্লামেন্ট চাইলে এটাকে চেঞ্জ করতে পারে, যদি পার্লামেন্ট আদারওয়াইজ বলে না এই ল্যাঙ্গুয়েজটা এটাকে হিন্দিতে করে দিতে হবে বা এটা করতে হবে, তাহলে করতে পারে, কারণ পার্লামেন্ট চাইলে পুরোটাকে হিন্দিতেও করে দিতে পারে। মানে পার্লামেন্ট চাইলে হাইকোর্ট সুপ্রিম কোর্টেও ইংলিশেই প্রসিডিংটা সরিয়ে দিয়ে হিন্দিতে করে দিতে পারে সারা জীবনের জন্য, হিন্দি বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ করে দিতে পারে পার্লামেন্ট। প্রেসিডেন্টের প্রিভিয়াস কনসেন্ট নিয়ে যদি গভর্নর চায় তাহলে অথরাইজ করতে পারে ইউজ অফ হিন্দি বা যে কোনো আদার ল্যাঙ্গুয়েজ হাইকোর্টের ক্ষেত্রে, মানে কিন্তু প্রসিডিংসের জন্য শুধুমাত্র, মানে শুধুমাত্র যে মুভমেন্টগুলো হয় না, বলে না মিলট, দিস ইজ দ্য কোর্স কি পেশকাস আগলি সুনওয়াই, এগুলো কথাবার্তা বলতে পারে। কিন্তু আলটিমেটলি যে জাজমেন্টগুলো হবে, ডিগ্রি বা অর্ডারগুলো হবে, যে অর্ডারগুলো যে ইস্যু করে আর কি হাইকোর্ট, তো সেক্ষেত্রে ধরো কোনো জাজমেন্ট দিল, যেমন সিকিম মানিপাল ভার্সেস দ্য স্টেট অফ মানে ইউজিসি, তো সেক্ষেত্রে জাজমেন্টটা হলো, এটা তো পুরো ইন্ডিয়াতে ভ্যালিড হবে না, পাঞ্জাব টাঞ্জাব সব জায়গাতে লাগবে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, তো এক্ষেত্রে সেটা কিন্তু ইংলিশে করতে হবে। কারণ যদি এখন তামিলনাড়ুতে কেউ জব অ্যাপ্লাই করতে চায় ওই জবের ওই ভার্ডিক্টের উপরে, তাহলে তো ওরা তো বুঝতে পারবে না, এই জন্য জাজমেন্ট বা ডিগ্রি বা কোনো হায়ার কোর্টে অ্যাপিল করতে চায়
তো এই অর্ডার এগুলো সব শুধুমাত্র ইংরেজিতেই হবে, কারণ ওটা সুপ্রিম কোর্টে গেলে তো ইংলিশেই লাগবে না, এই জন্য। পার্লামেন্ট যেহেতু আবার সুপ্রিম কোর্টকেও হিন্দি করে দিতে পারে, সেক্ষেত্রে পার্লামেন্ট এদেরকেও হিন্দি করে দিতে পারে, জাজমেন্ট ফাজমেন্টের ক্ষেত্রেও হিন্দি করে দিতে পারে। কারণ যদি সুপ্রিম কোর্ট হিন্দি থাকে, পার্লামেন্ট যদি সবাইকে হিন্দি করে দেয়, তাহলে এই হাইকোর্টকেও হিন্দি করে দিতে পারবে। এই জন্য হাইকোর্টের এই ডিগ্রি জাজমেন্ট এগুলো ক্যানট বি চেঞ্জ না, ইংলিশেও করতে হয় এখন, কিন্তু পরে পার্লামেন্ট আবার হিন্দিতেও বা আদার ল্যাঙ্গুয়েজও করে দিতে পারে। কোর্টের ল্যাঙ্গুয়েজে ডিসিশন নেওয়ার আলটিমেট অথরিটি পার্লামেন্টের কাছে, নাহলে এখন অব্দি ইংলিশেই চলছে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল লেভেলে ওই প্রসিডিংসগুলো একটু হিন্দি ফিন্দি বা লোকাল ল্যাঙ্গুয়েজে গভর্নর পারমিশন নেয় প্রেসিডেন্ট থেকে করিয়ে দিচ্ছে। যদি স্টেট লেজিসলেচার কোনো রকমের বিল বানাচ্ছে, নতুন কোনো বিল আসছে হয়তো বেঙ্গলে, বা কোনো অ্যাক্ট বানাচ্ছে, ওই হলো আর কি, বিল থেকে তো অ্যাক্ট হয়, বা কোনো অর্ডিন্যান্স বানাচ্ছে, কোনো অর্ডার দিচ্ছে, মানে স্টেট লেজিসলেচার বাই ল রেগুলেশন যা বানাচ্ছে সেটা কিন্তু সে বাংলাতেও বানাতে পারে, বাট একটা ট্রান্সলেশন তাকে ইংলিশেও রাখতে হবে, কারণ যাতে পুরোপুরি মানে সমাজ, অন্য কোনো লোক যদি কোনো বাইরে কোনো স্টেট যদি জানতে চায় যে ওখানে কী রুলস আছে, তাহলে সেই কপিটা যাতে সে ইংলিশে অ্যাভেল করতে পারে, আর ওটাকে পাবলিশ করে দিতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজেও পাবলিশ করে। কিন্তু আবার অনেক হিন্দি স্টেটস আছে যারা ইংলিশটা পরিষ্কারভাবে পছন্দ করবে না, কিছু নন হিন্দি স্টেটসদের তো ইংলিশ দিয়ে চলে যাবে, আবার হিন্দি তো লাগবে, এই জন্য আবার হিন্দিতেও এটা ট্রান্সলেশন করবে আন্ডার দ্য অথরিটি অফ দ্য প্রেসিডেন্ট, আর এটাও অথরিটিভ টেক্সট হবে। অথরিটিভ টেক্সট মানে যেই টেক্সটটা মানে ফাইনাল, মানে ওটা দেখে কোনো রকমের নির্ণয় নেওয়া যেতে পারে, যে কোনো মানে স্টেট লেজিসলেচারের যে কোনো বিল ওটাকে ইংলিশেও কনভার্ট করতে হবে, তারপরে আবার প্রেসিডেন্টের আন্ডারে ওটা হিন্দিতে কনভার্ট করা হবে। আর এটা হিন্দিতে কনভার্ট করাটা 1963 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটা দেওয়া আছে, যেটাকে হিন্দিতেও কনভার্ট করতে হবে, প্রেসিডেন্টের অথরিটিভ টেক্সটই হবে। আর পার্লামেন্টের অ্যাক্টও তো ইংরেজিতে হয়, সেটার একটা হিন্দি ট্রান্সলেশন দিতে হবে। প্রত্যেকটা স্টেট অ্যাক্ট বা অর্ডিন্যান্স যে হিন্দিতে ট্রান্সলেশন হবে এর কোনো গ্যারান্টি নেই, কিছু কিছু ক্ষেত্রে করা হয় ইন সার্টেন কেসেস। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট অফ 1963 হিসাবে যেই অ্যাক্টগুলো হিন্দিতে ট্রান্সলেশন করা হবে, অর্ডিন্যান্স রেগুলেশনগুলো প্রেসিডেন্টের অথরিটির আন্ডারে, সেগুলোকেই শুধুমাত্র অথরিটিভ টেক্সট হবে। এরকম না যে স্টেট লেজিসলেচারে কোনো কিছু কনভার্ট হয়ে গেল সেটা অথরিটিভ টেক্সট হয়ে গেল। যদি প্রেসিডেন্টের অথরিটির আন্ডারেই যদি হয় তাহলে ওটা অথরিটেটিভ টেক্সট হবে। আর হাইকোর্টের অর্ডার জাজমেন্ট যদি ইংলিশে হয় তাহলে তো বুঝতে অসুবিধা হবে, এই জন্য অনেক ক্ষেত্রে কী হয়, গভর্নর প্রিভিয়াস কন্টেন্ট অফ দ্য প্রেসিডেন্ট নিয়ে কনসেন্ট নিয়ে বলে যে তুমি এটাকে হিন্দি বা যে কোনো লোকাল লেভেল ল্যাঙ্গুয়েজেও করো যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, কিন্তু এর একটা ইংলিশ ট্রান্সলেশন তোমাকে দিতে হবে। মানে জাজমেন্ট যে সবসময় ইংরেজিতে হবে সেটাও না, চাইলে গভর্নর প্রিভিয়াস কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট নিয়ে ওটাকে লোকাল লেভেল ল্যাঙ্গুয়েজে বা রিজনাল ল্যাঙ্গুয়েজ বা হিন্দিতে করে দিতে পারে। পার্লামেন্ট এখন অবধি হিন্দি ইউজ করার কোনো প্রভিশন সুপ্রিম কোর্টে করেনি, এই জন্য সুপ্রিম কোর্ট কোনোদিনও হিন্দিতে অ্যাপিল শোনে না, শুধুমাত্র ইংরেজিতেই পেটিশন বা অ্যাপিলগুলো শোনে। 1971 একবার একটা পেটিশন এসেছিল যেখানে হিন্দিতে একটা হেভিয়াস কর্পাসের পেটিশন সুপ্রিম কোর্টে বলেছিল, কিন্তু সেটাকে করতে দেওয়া হয়নি, কারণ ইংলিশ ইউজ করা আনকনস্টিটিউশনাল হবে, কারণ কনস্টিটিউশন এখনও মেনশন করা হয়নি। পার্লামেন্ট চাইলে হিন্দি ইউজ করতে দিতে পারে, তাহলে তো হিন্দি লেখা নেই না, তো এই জন্য এটা আনকনস্টিটিউশনাল হয়ে যাবে। সেন্ট্রালের কোনো ল, অ্যাক্ট, অর্ডার বা রুল বা বাই ল যদি কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা যায়, মানে বাংলা, উড়িয়া এগুলো, মানে হিন্দি ছাড়া আদার দেন হিন্দি, যদি কোনো সেন্ট্রাল অ্যাক্ট এগুলো যদি ট্রান্সলেট করা যায় আন্ডার দ্য অথরিটি অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের অথরিটির আন্ডারে, মানে এমন না যে নিজে করে নিলাম, তাহলেই যদি ওটা তারপরে যদি গ্যাজেটে পাবলিশ করে দেয় প্রেসিডেন্ট অফিসিয়াল গ্যাজেটে, তাহলে কিন্তু তো অথরিটেটিভ টেক্সট, তার মানে ওটা অথরিটি হিসাবে ইউজ করা যাবে, মানে ওটাই ফাইনাল, ওটা কিন্তু একদম ওটাকে পড়ে নিতে হবে, ওটাই ফাইনাল টেক্সট। আর এটা অথরাইজ ট্রান্সলেশন সেন্ট্রাল লজ অ্যাক্ট 1973-তে দেওয়া আছে। কনস্টিটিউশন কিছু স্পেশাল ডাইরেক্টিভস দেয় যাতে লিঙ্গুইস্টিক মাইনরিটিদের ইন্টারেস্টটাকেও প্রোটেক্ট করা যায়, মানে ওদের ল্যাঙ্গুয়েজটাও প্রোটেক্টেড থাকে, আবার হিন্দি ল্যাঙ্গুয়েজটাও ডেভেলপ হয়। আর্টিকেল 351 হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, প্রোটেকশন অফ লিঙ্গুইস্টিক মাইনরিটিস, মানে কোনো লিঙ্গুইস্টিক মাইনরিটিসের কোনো ভাষা আছে যেমন সান্থালি, তো সান্থালিতে লিখে সে কি কোনো অভিযোগ নিজে দিতে পারবে, কোনো গ্রিভ্যান্সেস কি কোনো অফিসারকে লিখে দিতে পারবে? বলে হ্যাঁ, এনি অ্যাগ্রিভ পার্সন, যে কোনো অ্যাগ্রিভ পার্সন যদি তার উপরে কোনো গ্রিভ্যান্সেস থাকে, কোনো অফিসার বা কোনো অথরিটিকে, টু দ্য কর্পোরেশন, টু দ্য মানে যে কোনো স্টেটের যে কোনো অফিসার, ইউজিসিকে বলো বা পিএসসিকে বলো, সে লিখে নিজের ব্যাপারটাকে নিজের ভাষায় লিখে সে দিতে পারে, সাবমিট করতে পারে, সেটাকে রিজেক্ট করা যাবে না। এটা বলতে পারবে না না ইংলিশে লিখে নিয়ে আসো, দিস ইজ নট দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা ইউজে আছে স্টেটে বা ইউনিয়নে, যেটা ইউজে হিন্দি হয়ে গেল, বাংলা হয়ে গেল, আমাদের ক্ষেত্রে সান্থালি, যেটা ইউজে আছে সেটাতেও লিখে দিতে পারে, আর সেটাকে রিজেক্ট করা যাবে না। লোকাল অথরিটি মানে মিউনিসিপ্যালিটির লোকেরা, আর এভরি স্টেট, মানে ধরে রাখো মমতা ব্যানার্জি যে আছে ওয়েস্ট বেঙ্গলে, তিনি একটা করে পেতে পারে, বা লোকাল অথরিটি হয়তো ইসলামপুর এরিয়াতে যে লোকাল যে মিউনিসিপ্যালিটি আছে করিমগঞ্জে, ওদের আন্ডারে আর কি যারা আছে, তো ওনারা কী করবেন, দে শুড গিভ অ্যাডুকেট ফেসিলিটি দেবে যাতে মাদার টাঙ্গে লিঙ্গুইস্টিক মাইনরিটিসরা প্রাইমারি এডুকেশনটা করতে পারে, যেমন উর্দুতে করতে পারে, বা যে মাদার টাং যেটা ওদের হয় সেই হিসাবে ওরা মানে করতে পারে। হয়তো আদিবাসী ভাষা হয়ে গেল, সান্থালি হয়ে গেল, মানে এই ধরনের ভাষাতে লোকাল লেভেল গভর্নমেন্টই করতে পারবে না, এটা তো সেন্ট্রাল করতে পারবে না, এটা স্টেট আর লোকাল লেভেল দুজনেরই রেসপন্সিবিলিটি থাকে যে ওরা প্রাইমারি এডুকেশনটা এইভাবে ওরা পায়, মানে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে। প্রেসিডেন্ট ক্যান ইস্যু নেসেসারি ডাইরেকশন, দরকার হলে কোনো যদি নেসেসারি ডাইরেকশন যদি এটা এইভাবে করো এইভাবে
সেই ডাইরেকশনটা এই পারপাসে প্রেসিডেন্ট ইস্যু করতে পারে। 7th অ্যামেন্ডমেন্ট 1956 দ্বারা ইনক্লুড করা হয়েছিল স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের অধীনে। প্রেসিডেন্ট শুড অ্যাপয়েন্ট স্পেশাল অফিসার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটি, শুড অ্যাপয়েন্ট মানে ওকে করতেই হবে, ও শুড। আর ইনভেস্টিগেট করবে অল ম্যাটার রিলেটেড টু কনস্টিটিউশনাল সেফগার্ডস অফ লিঙ্গুইস্টিক মাইনরিটিস, তাদেরকে কনস্টিটিউশনাল সেফগার্ড দেওয়া হচ্ছে কি না, আর প্লাস রিপোর্ট দেবে প্রেসিডেন্টকে। তারপরে এই রিপোর্টটা নিয়ে প্রেসিডেন্ট প্লেস করবে ওটা পার্লামেন্টের সামনে, আর সেন্ড টু দ্য স্টেট গভর্নমেন্ট, সেন্ড করবে প্রেসিডেন্ট, মানে ওটা পার্লামেন্টের সামনে প্লেস করবে, যেহেতু দিল্লিতেই পার্লামেন্ট, প্রেসিডেন্টের পার্লামেন্টে, বাকি জায়গায় সেন্ড করবে, হয়তো কুরিয়ার করে দেবে। আর্টিকেল 351 অনুযায়ী কনস্টিটিউশন একটা ডিউটি দিচ্ছে সেন্টারকে, যাকে প্রমোট করে, স্প্রেড করে ডেভেলপমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, আর এটা বিকাম দ্য লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা অফ কম্পোজিট কালচার অফ ইন্ডিয়া, মানে পুরো কম্পোজিট সমস্ত যে কালচার আছে ওটার একটা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, মানে নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য। এই শিডিউলে যত আদার ল্যাঙ্গুয়েজেস যেগুলো আছে বা তাদের ভোকাবুলারি থেকে নিয়ে বা প্রাইমারি সংস্কৃত থেকে বা সেকেন্ডারি আদার ল্যাঙ্গুয়েজেস থেকে নিয়ে নতুন রকমের একটা ফর্ম, স্টাইল বা এক্সপ্রেশন, এগুলোকে আরও বেশি উন্নত করবে আর কি, হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে, আদার ল্যাঙ্গুয়েজ বা সংস্কৃত থেকে নিয়ে। সেন্টার ইজ ডাইরেক্টেড, তাকে ও অ্যাসিমিলেট করতে পারে ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ, ফর্ম, স্টাইল, এক্সপ্রেশন সব নিয়ে একবার একত্রিত করে এনরিচমেন্ট অফ হিন্দি করবে, মানে কিছু সংস্কৃত থেকে নেবে, কিছু বেঙ্গলি থেকে নেবে, নিয়ে এনরিচমেন্ট অফ হিন্দি করবে। এটা সেন্টারকে ডাইরেকশন দেওয়া আছে। 8th শিডিউলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, আগে 14টা ছিল অরিজিনালি, এখন টোটাল 22টা হয়েছে, মানে অ্যাডিশন হয়েছে 8টা। ফোনিক্স হচ্ছে ABDGH, মানে ABCD জানি না ঠিক মতো, মানে AB জানে না, আবার ডিজি কী করে হয়ে গেল পুলিশের, হয়ে গেল মানে H হয়ে গেল, তারপরে কেমন করে, কেমন মানে KMNO হয়ে গেল কেমন, আবার পুলিশ স্টেশনে হয়ে গেল। আচ্ছা SSBতে এখন কাজ করে, SSB মানে SSB, তিনটে হয়ে গেল। আবার TTU, আমি TT থেকে গেলাম, মানে TTU। এবার ঠিকটা দেখি, A মানে আসামিজ, B মানে বোডো, D মানে ডোগরি, G মানে গুজরাটি, H মানে হিন্দি, K তিনটে আছে, K3M, আবার K3M কী করে, K3 মানে M হচ্ছে 3, M একদম তিনের মতন দেখতে না, ঘুরিয়ে দিলে তো Kটা 3 হবে, আর M মানে হবে 4, তাহলে K যদি 3 হয় তাহলে M 4 হবে। Nকে দেওয়া যাবে না, নো, নো হয়ে গেল। M4 মানে 4টা ভাষা, ম্যাথলি, মণিপুরি, মালায়ালাম, মারাঠি। নো মানে নেপালি আর উড়িয়াকে 2011তে ওডিয়া করা হয়েছে। PS পুলিশ স্টেশন মানে পাঞ্জাবি, সিন্ধি, SS সান্থালি, সংস্কৃত, TT তামিল, তেলেগু, আর U হচ্ছে উর্দু। টোটাল 22 ল্যাঙ্গুয়েজেস এখন অব্দি অফিসিয়াল। এবার অ্যামেন্ডমেন্ট, অরিজিনাল কনস্টিটিউশনে টোটাল 14টা ছিল, তারপরে 21st অ্যামেন্ডমেন্ট দ্বারা সিন্ধি জয়েন করে 1967-এ, তারপরে কোনকানি, মণিপুরি আর নেপালি 71st অ্যামেন্ডমেন্ট 1992, আবার 92nd অ্যামেন্ডমেন্টে BDMS মানে বোডো, ডোগরি, ম্যাথলি আর সান্থালি, এটা 2002-তে হয় 92nd অ্যামেন্ডমেন্ট। 21st অ্যামেন্ডমেন্ট 1967, 71st অ্যামেন্ডমেন্ট 1992 আর 92nd অ্যামেন্ডমেন্ট 2003। 8th শিডিউলের দুটো অবজেক্টিভ আছে মেনলি, একটা হচ্ছে মেম্বার্স যারা থাকবে এই মানে ল্যাঙ্গুয়েজে তাদেরকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশনের জায়গা দেওয়া, আর এছাড়া যেটা বললাম হিন্দি ল্যাঙ্গুয়েজকে এনরিচ করার জন্য এদের ফর্ম, স্টাইল আর এক্সপ্রেশন অ্যাড করা, FSE মানে ফর্ম, স্টাইল অ্যান্ড এক্সপ্রেশন ওখান থেকে নিয়ে অ্যাড করা। ইউনিয়নে হিন্দি কতটা প্রসপার করেছে বা কতটা অফিসিয়াল পারপাস যেটাকে ইউজ করা হচ্ছে, এখন তো বেশিরভাগ শব্দ ইংলিশেই করা হয়, তাছাড়াও কতটা ইউজ করা হচ্ছে হিন্দি, এটার জন্য এটাকে দেখার জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 দ্বারা একটা কমিটি হয়েছিল, পার্লামেন্ট কমিটি গঠন করা হবে, যে দেখবে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতটা প্রগ্রেস করেছে। এটা 1963-তে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট এসেছিল, আর এটা টোটাল প্রোমালগেট হয়েছিল একটা 1965-এ 26 জানুয়ারি। সেই হিসাবে 10 বছরের মধ্যে এটা কমিটিটা কনস্টিটিউট করা হবে, আর এই কমিটি সেট আপ করা হয়েছিল সেই হিসাবে 1976-এ। 20 জন লোকসভার থেকে ছিল, 10 জন রাজ্যসভার থেকে ছিল। একটার মধ্যে লেখা আছে যে 10 বছরের মধ্যে ফ্রম দ্য ডেট অফ দ্য অ্যাক্ট, যেদিন থেকে ফোর্সে আসবে, কেম ইনটু ফোর্স মানে 1965, একটা কমিটি কনস্টিটিউট করা হবে শুধুমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য। এই কমিটিটাকে কনস্টিটিউট করার আগে প্রিভিয়াস স্যাংশন অফ দ্য প্রেসিডেন্ট লাগবে, প্রেসিডেন্টই শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কথা বলে, তো ওনার স্যাংশন নেওয়ার পরে তারপরে যে কোনো হাউস, রাজ্যসভা বা লোকসভা একটা রেজলিউশন পাস করবে, তারপরে সেটাকে পাস করতে হবে দুটো হাউসেই বাই মেজরিটি। টোটাল 30টা মেম্বার থাকবে, তার মধ্যে 20টা মেম্বার হাউস অফ পিপল মানে লোকসভার থেকে, 10টা মেম্বার রাজ্যসভার থেকে, এদেরকে সব ইলেক্ট করবে, ওর মেম্বার্সরাই ইলেক্ট করবে আর কি, নমিনেটেড হবে না কিন্তু ইলেক্টেড হবে, ওদের বাড়ির থেকে মানে হাউসের থেকে ইলেক্টেড হবে। অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল যারা থাকবে, রাজ্যসভা যারা থাকবে, শুধু রাজ্যসভার মেম্বারদের জন্যই সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, এইভাবেই আর কি কমিটি থেকে 10টা মেম্বার ওরা সিলেক্ট করবে। কমিটি প্রগ্রেসটাকে রিভিউ করবে আর দেখবে যে কতটা হিন্দি ইউজ করা হচ্ছে ফর দ্য অফিসিয়াল পারপাস, আর সাবমিট করবে রিপোর্ট প্রেসিডেন্টকে। ওর মধ্যে রিকমেন্ডেশন দেবে যে প্রেসিডেন্ট তারপরে এই রিপোর্টটাকে লে করবে বিফোর ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট, রাজ্যসভা লোকসভা দুটোকে, আর স্টেট গভর্নমেন্টকেও পাঠাবে। সমস্ত স্টেট গভর্নমেন্টের নিজে যাওয়া সম্ভব না, কুরিয়ার করে সমস্ত স্টেট গভর্নমেন্টসগুলোকে পাঠাবে, কিন্তু ইউনিয়ন টেরিটরি না, কিন্তু শুধু স্টেট গভর্নমেন্টস। প্রেসিডেন্ট তারপরে কনসিডার করবে রিপোর্টটাকে যে কী কী লিখেছে না লিখেছে, কনসিডারেশন করবে, আর এক্সপ্রেস যেগুলো স্টেট গভর্নমেন্ট যে ভিউগুলো দেবে
দেবে, যা এক্সপ্রেশনগুলো দেবে ওদের এক্সপ্রেশনটাও দেখবে যে ওরা কী বলছে। তারপরে ডাইরেকশন ইস্যু করবে ইন অ্যাকর্ডেন্স টু হোল বা এনি পার্ট অফ দ্য রিপোর্ট। হয়তো পুরো রিপোর্টটার উপরে একটা মানে ডাইরেকশন দেবে যে এই রিপোর্টটাকে এই জায়গায় লাগাও, নাহলে কোনো একটা সামান্য পার্ট এই পুরোটাকে না এইটুকুনি জায়গাটাকে লাগাও। কমিটির চেয়ারম্যানকেও কমিটির লোকেরাই ইলেক্ট করবে, মেম্বারসরা ইলেক্ট করবে। তো একটা কনভেনশন হিসাবে প্রত্যেকবার হিউম্যান অ্যান্ড হোম মিনিস্টারই বারবার সিলেক্টেড হচ্ছে, কিন্তু ইউনিয়ন হোম মিনিস্টার যে হতেই হবে এটা না, সিলেক্ট করবে কমিটি, কিন্তু অ্যাজ এ কনভেনশন হিসাবে ওটাই মানে ঠিক আছে কনভেনশনাল, ওকেই বারবার সিলেক্ট করে নিচ্ছে ইউনিয়ন হোম মিনিস্টার। কমিটি পুরোপুরি পজিশনটাকে দেখে রিভিউ করে তারপর ওটা রিকমেন্ডেশন আর রিপোর্টটা ফাইনালি প্রেসিডেন্টকে দেবে। আফটার রিভিউইং দ্য পজিশন যে হিন্দি কতটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেসে পুরোপুরি অবজার্ভ করবে, গিয়ে গিয়ে দেখবে যে অফিসে কতটা হিন্দি ইউজ হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে সব জায়গায় হিন্দিতে কতটা লেখালেখি হচ্ছে, কতটা পড়াশোনা হচ্ছে, বা এই জিনিসটা দেখে তারপরে রিপোর্টটা দেবে সেন্ট্রাল প্রেসিডেন্টকে। অ্যাকচুয়াল পজিশন দেখার জন্য কমিটি ডিসাইড করে যে ইন্সপেক্ট করবে, ফট করে কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে গিয়ে দেখলো আর দেখবে যে ওরা কতটা ইউজ করছে, হয়তো কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট রেভিনিউ বিল্ডিংয়ে চলে গেল, গিয়ে দেখলো যে কতটা ইউজ করছে ভেরিয়াস ফিল্ড অ্যাক্টিভিটিতে, আর মোটিভেট করে যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেসগুলো অ্যাডপ্ট করে, ম্যাক্সিমাম হিন্দিটাকে ইউজ করে অ্যাডপ্ট করে। কনস্টিটিউশনেরও তো অবজেক্টিভ না যে ম্যাক্সিমাম ইউজ অফ হিন্দি হোক, এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসগুলোকে ওরা বলে যে আরও বেশি ইউজ করো, সারপ্রাইজ চেক করে, দেখে কম ইউজ করছে তো বলে আরেকটু প্লিজ ইউজ করো, এটা ভালো হবে আমাদের হিন্দি, আমাদের কালচার। এভাবে এটা ইন্সপেকশনের কথা মাথায় রেখে 3টে সাব কমিটি হয়ে যায়, মানে 3 ভাগে ভাগ করে করে তারপরে সমস্ত ভেরিয়াস মিনিস্ট্রি ডিপার্টমেন্টগুলোকেও ভাগ করে নেয় যে তুমি ফাইন্যান্সে যাও, তুমি ওই ডিপার্টমেন্টে যাও, এইভাবে ভাগ করে করে ওরা মানে কমিটিটাকে 3 ভাগে ভাগ করে ছোটো ছোটো সাব কমিটি করে করে ওরা গিয়ে গিয়ে ইন্সপেকশনটা করে। তারপরে অ্যাক্সেস করার জন্য যে কতটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, ভেরিয়াস এমিনেন্ট পার্সনকে ডাকা হয়, যেরকম এডুকেশন থেকে, জুডিশিয়ারি থেকে, সেক্রেটারিজদেরকে ডাকা হয়, ভেরিয়াস গভর্নমেন্ট অর্গানাইজেশনস থেকে, মিনিস্ট্রিজ থেকে, ডিপার্টমেন্টস থেকে, যাতে ওদের একটা ওরাল এভিডেন্স নেবে যে কতটা ইউজ হচ্ছে, হিন্দিতে কথা বলছে নাকি নাকি ইউজ অফ হিন্দি হচ্ছে কি না, এটা কমিটিটা যে রিভিউ করে এটা ব্যাকগ্রাউন্ডে কোথার থেকে আসছে, এটা হচ্ছে লেখা আছে কনস্টিটিউশনে, যে তুমি দেখবে যে কনস্টিটিউশন হিন্দি কতটা ফলো হচ্ছে। এছাড়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963, যেটা 1965-এ ওটা প্রযোজ্য হলো, তবে 10 বছরের মধ্যে মানে ওই 1976-এ কনস্টিটিউট হলো কমিটিটা, যেটা দেখবে। তো শুধু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 না, কনস্টিটিউশনে আর কিছু রুলস যেটা আছে, যেটা সাবঅর্ডিনেট লেজিসলেশন যেটাকে বলে, বা ডেলিগেটেড লেজিসলেশন, যেটা গভর্নমেন্টকে দেওয়া হয় যখন লেজিসলেচারের থেকে, তখন ওরা যে সাবঅর্ডিনেট লেজিসলেশন হিসাবে ওরা কিছু রুলস বানায়, তো সেই রুলস থেকে ওরা অথরিটি পাচ্ছে যে গিয়ে ইন্সপেকশন করা। নয় তো গভর্নমেন্ট রুল ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া ওরা কী করে গিয়ে ইনভেস্টিগেশন করবে বড় বড় অফিসে, ডিপার্টমেন্টের সেক্রেটারির কাছে? এটা গভর্নমেন্টের রুল তো থাকা উচিত না হাতে। যদি বলে আপনার অধিকার নেই, তাহলে কনস্টিটিউশনটাকে দেখাবে, এই দেখো কনস্টিটিউশন লেখা আছে, তারপরে অফিসিয়াল অ্যাক্ট 1963 দেখাবে, এখানেও লেখা আছে, ফাইনালি দেখাবে এই দেখো গভর্নমেন্টের রুল, এখানেও লেখা আছে, আমি এটা করতে পারি। নিয়ম কানুন আর আইন ছাড়া তো কোনো কাজ করা যায় না ইন্ডিয়াতে। অফ ল ইজ অ্যাবভ এভরিথিং। গভর্নমেন্ট যদি কোনো সার্কুলার বা কোনো নোটিশ ইস্যু করে বা কোনো ইনস্ট্রাকশন দেয় যে না এখন করোনা আছে, বা এখন এই কাজগুলো চলছে, চায়নার সাথে বার চলছে করোনা, তো সেটাকেও মান্যতা দিতে হবে। কমিটি এই ছাড়াও আদার রিলেভেন্ট অ্যাসপেক্ট দেখে, যেরকম স্কুল, কলেজেস বা ইউনিভার্সিটিতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি, তারা হিন্দিতে কথা বলছে নাকি, আর মোড অফ রিক্রুটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসে হিন্দিতে হচ্ছে কি না, তবে মিডিয়াম অফ ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, যে মানে প্রমোশনের জন্য যে এক্সামিনেশনগুলো হয়, বা কতটা হিন্দি মানে ইউজ করা হচ্ছে সমস্ত এক্সামিনেশনে বা ইউনিভার্সিটিতে পড়াশোনাতে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের পলিসি সব কিছুকে কনসিডার করার পরে একটা ফাইনালি একটা সব প্রেজেন্ট সার্কামস্টান্সেস দেখার পরে একটা মিটিং করেছিল কমিটি জুন 1985-এ আর আগস্ট 1986-এ, তারপরে ডিসাইড করলো তো রিপোর্টটাকে প্রেজেন্ট করবে প্রেসিডেন্টকে, কিন্তু পার্ট বাই পার্ট, মানে একবারে না, তবে প্রত্যেকটা পার্টে একটা পার্টিকুলার অ্যাসপেক্টকে ডিসকাস করবে অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পলিসি। হয়তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে পলিসি নাম্বার 1, 2, নাম্বার 3 এভাবে রিপোর্টটাকে পাবলিশ করবে। তো পুরোপুরিভাবে 30টা লোক তো করবে না, ওর আন্ডার একটা সেক্রেটারি থাকবে, সেক্রেটারিয়েট থাকবে আর কি। তো সেক্রেটারিয়েটের একটা মানে ওরা এক্সিকিউটিভ কাজগুলো সমস্ত সেক্রেটারিয়েটটা করবে, কমিটির মধ্যে একটা সেক্রেটারিয়েট থাকে, তো তার যে হেড করে সেটা সেক্রেটারি, আর তাকে অ্যাসিস্ট করে সব আন্ডার সেক্রেটারিরা। সমস্ত রিকোয়ার অ্যাসিস্ট্যান্স দেবে আমাদের ওই কমিটিকে যে কোনো হেল্প করতে হবে, ধরে রাখো কমিটি রিপোর্ট বানাতে হবে, সেই রিপোর্ট ড্রাফট করা, লেখা, পত্রিকা সব কিছু এরাই করবে, সেক্রেটারি আর আন্ডার সেক্রেটারিরা মিলে এটাকে সেক্রেটারিয়েট বলে, এরাই সমস্ত কাজটা করবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসের জন্য সেক্রেটারিয়েটটা ডিপার্টমেন্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে তার অধীনে, মানে তার সাবঅর্ডিনেটে থাকে। 2004-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করেছিল যে নতুন ক্যাটাগরি অফ ল্যাঙ্গুয়েজ বানাবে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। সেটা 2004-এ প্রথমবার তো তামিলকে দিল, 2005-এ সংস্কৃতকে দিল, তারপরে কিছু নিয়ম বানালো, কারণ সবাই ক্লেম করতে শুরু করলো। 2006-তে কিছু ক্রাইটেরিয়া বানালো, যেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে ওরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাসটা দেবে। একবার কোনো ল্যাঙ্গুয়েজ যদি ডিক্লেয়ার করা যায় ক্লাসিক্যাল, তাহলে সে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাবে, যেটাতে সেট আপ করতে পারে একটা সেন্টার অফ এক্সেলেন্স, মানে যেখানে পড়াশোনা হবে, স্টাডি হবে এই ল্যাঙ্গুয়েজটা পার্টিকুলারলি। আর এছাড়াও 2টো মেজর অ্যাওয়ার্ড দেওয়া হবে, স্কলার্স অফ এমিনেন্স, যারা ওদের মধ্যে ভালো স্কলার্স থাকবে তাদেরকে। আর ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনও ক্যান বি রিকোয়েস্টেড, মানে রিকোয়েস্ট করা যেতে পারে ওদেরকে, যাতে ওরা অ্যাটলিস্ট কিছু মানে প্রফেশনাল চেয়ার্স দেখ, যাতে ওই মানে যারা স্কলার্স অফ এমিনেন্স আছে তারা গিয়ে ইউজিসিতে বসতে পারে, ফর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য কিছু প্রফেশনাল চেয়ার্স দিক কিছু। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেয় তামিলকে 2004-এ, তারপরে 2005-এ সংস্কৃত, তারপরে 2008-এ তেলেগু আর কান্নাডা, দুটোকে একসাথে দেওয়া হয়।
মালায়ালাম 2013-তে, আর সবথেকে রিসেন্ট হচ্ছে 20 ফেব্রুয়ারি 2014 উড়িয়া। এখন অবধি 6টা ল্যাঙ্গুয়েজকে দেওয়া হয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস। 343 হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, যেটা হচ্ছে ইংলিশ। 344 কমিটি বা কমিশন অফ পার্লামেন্ট অন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর্টিকেল 345 ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট বা তার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্টেটের, যেরকম বাংলা আছে আমাদের ক্ষেত্রে। আর্টিকেল 346 যে কমিউনিকেশনের জন্য যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয় বিটুইন স্টেট, সেন্টার আর সেন্টার, সেটার মধ্যে হিন্দি আর ইংলিশ। আর স্টেটসের মাঝখানে যেটা ইংলিশ হয়, আর যদি স্টেটসের সাথে কমিউনিকেট করতে হিন্দিও হতে পারে, আবার ইংরেজিও হতে পারে, আবার ট্রান্সলেশনও হতে পারে হিন্দি নন হিন্দি স্টেটসের মাঝখানে, ইংলিশ ট্রান্সলেশন। আর্টিকেল 347 একটা সেকশন অফ দ্য পপুলেশন যে একটা ল্যাঙ্গুয়েজে কথা বলে, যেরকম সান্থালি হয়ে গেল বা নেপালি হয়ে গেল, সেটাতে তার জন্য স্পেশাল প্রভিশন। ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ইন সুপ্রিম কোর্ট আর হাই কোর্ট, আর মানে যে বিল বা অ্যাক্টগুলো যেগুলো বানানো হয় স্টেট লেজিসলেচারে, এটা হচ্ছে 348 আর্টিকেল। সুপ্রিম কোর্টে তো ইংলিশ, হাই কোর্টে তো বাংলা টাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ গভর্নর চাইলে প্রিভিয়াস কনসেন্ট দিয়ে করাতে পারে, কিন্তু জাজমেন্টের ক্ষেত্রে তো জেনারেলি ইংলিশ, কিন্তু আবার আদার ল্যাঙ্গুয়েজেও করানো যেতে পারে। আর্টিকেল 349 স্পেশাল প্রসিডিওর আছে যদি কিছু ল এনাক্ট করতে হয়, কিছু কিছু ল শুধুমাত্র কিছু ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড। অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের শুরু থেকে নিয়ে 15 বছর অবধি কোনো বিল ইন্ট্রোডিউস হবে না। যে কটা বিল আছে আর্টিকেল 348 এর আন্ডারে, যতক্ষণ না ওই কমিশন নিজে রিপোর্ট দেয় বা রিকমেন্ডেশন দেয়, সেটা হচ্ছে 15 বছরের মধ্যে। তারপরে সেটাকে প্রেসিডেন্ট কনসিডার করবে, তারপরে স্যাংশন দেবে, তারপরেই যে কোনো বিল ইন্ট্রোডিউস হতে পারে বা অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস হতে পারে পার্লামেন্টে, নাহলে হবে না। প্রেসিডেন্ট প্রিভিয়াস স্যাংশন না দিলে পার্লামেন্ট বিল ইন্ট্রোডিউস করতে পারবে না রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। আর যদি ওই কমিশনটা যেটা কনস্টিটিউট করবে সে যদি রিপোর্ট আর রিকমেন্ডেশন দেয়, সেটাকে কনসিডারেশন করার পরেই প্রেসিডেন্ট স্যাংশন দিতে পারবে। এটাই ওই স্পেশাল প্রসিডিওর যেটা কিছু ল ক্ষেত্রে ইউজ হয় রিলেটিং টু ল্যাঙ্গুয়েজ, সার্টেন ল। আর্টিকেল 350 যে কোনো ল্যাঙ্গুয়েজ যেটা অলরেডি ইউজড ইন দ্য স্টেট বা ইউনিয়ন, সেই ল্যাঙ্গুয়েজে চাইলে রিপ্রেজেন্টেশন করতে পারে, সাবমিট করতে পারে কোনো লেটার বা কোনো কিছু, যে হয় রিপ্রেজেন্টেশন ইউজিসিকে বা স্টেট গভর্নমেন্ট আন্ডারে যে কাউকে, ফর রিড্রেসাল অর রিড্রেস এনি গ্রিভেন্স আগেনস্ট টু এনি অফিসারকে বা কোনো অথরিটিকে, যে কোনো অথরিটি, স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে, মিউনিসিপ্যাল কর্পোরেশন, ইউজিসি, ইউপিএসসি, যাকে ইচ্ছা দিতে পারে, ইন এনি ল্যাঙ্গুয়েজ দিতে পারে যেটা ইউনিয়ন আর স্টেটে ইউজ করা হচ্ছে। 350A ওই যে লোকাল লেভেল ল্যাঙ্গুয়েজে যেগুলো থাকে, সান্থালি বা এই ধরনের যে লিঙ্গুইস্টিক মাইনরিটিসদেরকে আলাদা করে পড়াশোনা করাবে ওদের মাদার ল্যাঙ্গুয়েজে, মাদার টাঙ্গে। সো লোকাল কর্পোরেশনের এটা ডিউটি থাকে, লোকাল সেলফ গভর্নমেন্টের আর স্টেট গভর্নমেন্ট। 350B স্পেশাল অফিসার রিক্রুট করবে ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস এবং রিপোর্ট দেবে প্রেসিডেন্টকে, আর প্রেসিডেন্ট সেটাকে তারপরে সেন্টারকে দেবে, আর নাহলে পাঠাবে সমস্ত স্টেটসে। 351 ডাইরেক্টিভ দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, ইউনিয়নের রেসপন্সিবিলিটি আছে তাদের ডেভেলপমেন্ট আর এনরিচমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ হতে পারে, আর লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসাবে পুরো ইন্ডিয়ান কম্পোজিট কালচারে ইউজ করা যেতে পারে। কোন কোন ক্রাইটেরিয়া থাকলে একটা ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রেকর্ড করা যায়, সেটা মোটামুটি 1500-2000 বছর আগেকার হওয়া উচিত। এনশিয়ান্ট লিটারেচার বা টেক্সট থাকা উচিত, যেরকম এনশিয়ান্ট টাইমে আমাদের ওই প্রাচীনকালের সংস্কৃতে লেখা যে টেক্সটগুলো ছিল, ওই জন্য সংস্কৃতকে করা হয়েছে। ভ্যালুয়েবল হেরিটেজ থাকা উচিত, যেরকম রামায়ণ ফামায়ণ যেগুলো আছে। জেনারেশন অফ স্পিকার্স, একের পর একের যেরকম স্পিকার্স থাকা উচিত, অনেক কটা জেনারেশনে সংস্কৃত যেরকম বলেই যাচ্ছিল। লিটারি ট্র্যাডিশন, আচ্ছা কোনো বরোড ফ্রম আনাদার স্পিচ না, একদম নিজস্ব অরিজিনালিটি থাকা উচিত। আর এছাড়া যেরকম সংস্কৃতে যেরকম অফশুটসের পরে যেরকম হিন্দি বাংলা এগুলো বেরোলো, তার মাঝখানে ডিসকন্টিনিউ থাকতে পারে। কোনো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার যদি ডিস্টিংক্ট হয় মডার্নের থেকে, যেরকম ধরে রাখো হিন্দি এখন আলাদা সংস্কৃতের থেকে, সেটাও হতে পারে ডিস্টিংক্ট ফ্রম দ্য মডার্ন। আর ডিসকন্টিনিউটি বিটুইন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইজ লেটেস্ট ফর্ম, মানে এই যে লেটেস্ট যে ল্যাটার ফর্মস যেগুলো আছে হিন্দি বাংলা, এর সাথে যে দুটোর মধ্যে সংস্কৃতের সাথে যে ডিসকন্টিনিউটি আছে সেটাও থাকতে পারে। এটা তো অফশুট না, হিন্দি বাংলাটা তো সংস্কৃতের। প্রেসিডেন্ট যে ল্যাঙ্গুয়েজের জন্য যে কমিশনটা বানাবে, ওটার মধ্যে একটা চেয়ারম্যান থাকবে, আর বাকি যে 8 শিডিউলে ডিফারেন্ট 22টা ল্যাঙ্গুয়েজ আছে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে মেম্বার্স থাকে। 96 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 দ্বারা উড়িয়া করা হয়, উড়িয়াকে 20 ফেব্রুয়ারি 2014-তে উড়িয়াকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেওয়া হয়। পাবলিক সার্ভিস বলতে ইন্ডিয়াতে বোঝায় সিভিল সার্ভিস বা গভর্নমেন্ট সার্ভিস, আর এটা 3টে ক্যাটাগরি আছে। একটা অল ইন্ডিয়া সার্ভিসেস, যেটার মধ্যে আইএএস, আইপিএস আর আইএফএস মানে ফরেস্ট সার্ভিসটা আসে। এছাড়া সেন্ট্রাল সার্ভিসেস যেরকম এসএসসি, রেলওয়ে, ফরেন সার্ভিস। ইন্ডিয়ান ফরেন সার্ভিসটা সবচেয়ে ভালো সেন্ট্রাল সার্ভিসেসের মধ্যে। তারপরে ওই যে আইএএস এর নিচের পরীক্ষাগুলো যে কটা হয়, পোস্টাল ডিপার্টমেন্ট, এই সে আগ্রম বাগ্রম যত কটা হয়। স্টেট সার্ভিস মানে বিহার পিসিএস, ডাব্লিউবিসিএস আর ওর আন্ডারে পিএসসি, এইসব ক্লার্কশিপ যে কটা পরীক্ষা হয়। অল ইন্ডিয়া সার্ভিস হচ্ছে কমন টু বোথ সেন্টার আর স্টেট, আর এরা সব টপ পজিশন বা কি পোস্ট, সেক্রেটারি লেভেল এগুলো হোল্ড করে। কখনো সেন্টারকে সার্ভিস করে ডেপুটেশনে, কখনো স্টেটের ক্যাডারের সার্ভিস করে, যে স্টেটের ক্যাডারে থাকে আর কি। 47-এ ইন্ডিপেন্ডেন্সের আগে আইসিএস বা আইপি বলা হতো, ইন্ডিয়ান পুলিশ বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস। 1963-তে রিকমেন্ডেশন করা হলো আরও 3টে অল ইন্ডিয়া সার্ভিসেস নিয়ে আসবে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিংয়ের একটা থাকবে, আর মেডিকেল অ্যান্ড হেলথ প্রফেশনালসদের থাকবে, আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। কিন্তু ফাইনালি 1966-এ শুধু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসই আসলো। অল ইন্ডিয়া সার্ভিসের মেম্বারসদের রিক্রুটমেন্ট কী করে হবে, রেগুলেশন বা সার্ভিস কন্ডিশন, যেগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট মিলে কনসালটেশন করে রুলস বানাবে অ্যাজ পার দ্য অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট
অফ 1951। এটা রিক্রুটমেন্ট করে, তবে চাকরি দেয়। ফাইনালি প্রত্যেকটা স্টেটে গিয়ে ওরা স্টেট ক্যাডেটে চাকরি করে, কিন্তু সেন্টারের নিজস্ব কোনো ক্যাডেট নেই। সেন্টারকে ওরা ডেপুটেশনে সার্ভিস দেয়, আর তারপরে যখন ওদের টেনিয়ারটা শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তারপরে ওরা নিজেদের রেসপেক্টিভ স্টেটসে ফিরে যায়। সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের সার্ভিস নেয় কিন্তু টেনিয়ার সিস্টেমের উপরে। ওয়েস্ট বেঙ্গল ক্যাডেট, বিহার ক্যাডেট হলো অল ইন্ডিয়া সার্ভিসের একটা সিঙ্গেল সার্ভিস। কমন রাইট, স্ট্যাটাস, ইউনিফর্ম, পে স্কেলস, যেটা সবাই একই স্যালারি পায়, আর পেনশনগুলো স্টেট দেয়, স্যালারি আর পেনশন। ওয়েস্ট বেঙ্গল ক্যাডেটের আইপিএস হলো তোমাকে স্যালারি আর পেনশন দেবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এনআর আইপিএস যত টাকা পাবে তুমিও তত টাকাই পাবে। ক্যাডেটের সমস্ত একই ইউনিফর্ম স্যালারি। জয়েন্টলি সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট কন্ট্রোল করে। আলটিমেট কন্ট্রোল সেন্ট্রাল গভর্নমেন্টে থাকে, ইমিডিয়েট কন্ট্রোল ভেস্টেড ইন দ্য স্টেট। এনি ডিসিপ্লিনারি অ্যাকশন যদি হয়, কোনো পেনাল্টিজ অফিসার এগেনস্টে নিতে হয়, তাহলে সেটা শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নিতে পারে। অফিসার যদি এখানে কোনো কাজ করে, তো স্টেট গভর্নমেন্ট কোনো অ্যাকশন তার এগেনস্টে কোনো পেনাল্টি ইম্পোজ করতে পারবে না। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন চিফ প্রোটাগনিস্ট অফ অল ইন্ডিয়া সার্ভিসেস। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে উনি উঠিয়েছিলেন এই কথাগুলো, আর এই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিসেস। সেন্ট্রাল সার্ভিসেস যারা করে তারা এক্সক্লুসিভ জুরিসডিকশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, যেরকম এসএসসি টেসএসসি দিয়ে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে, ওদেরকে স্পেশালাইজ ফাংশনাল বা টেকনিক্যাল পজিশন দেওয়া হয়। যেরকম এসএসসি পরীক্ষায় টেকনিক্যাল, রেলওয়ে এই ধরনের সমস্ত টেকনিক্যাল পোস্টগুলো দেওয়া হয়। আবার কিছু ফাংশনাল কাজের জন্য ভেরিয়াস ডিপার্টমেন্টের মধ্যে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে দেওয়া হয়। ডিপেন্ডেন্সের আগে এদেরকে ক্লাস 1, ক্লাস 2 সাবঅর্ডিনেট আর ইনফেরিয়র সার্ভিসেস বলা হতো। ডিপেন্ডেন্সের পরে ক্লাস 3, ক্লাস 4 হয়ে গেল। সাবঅর্ডিনেটটাকে ক্লাস 3 বলা হলো, আর ইনফেরিয়রটাকে ক্লাস 4। 1974-এ 1, 2, 3, 4 কে এবিসিডি। এখন শুধু এই গ্রুপের সার্ভিসেসই 62 রকমের সার্ভিস আছে, যেরকম ইঞ্জিনিয়ারিং সার্ভিস, হেলথ সার্ভিস, ইনফরমেশন, লিগাল সার্ভিস, সেক্রেটারিয়াল সার্ভিস, পোস্টাল সার্ভিস, রেভিনিউ সার্ভিস, স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, কমিউনিকেশন সার্ভিস, রেলওয়ে পার্সোনাল সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিসও কিন্তু এসারই পার্ট। মানে আইএএস এর যে নিচের ধরনের যে পরীক্ষাগুলো হয়, মেট্রোলজিক্যাল সার্ভিস, মানে ইউপিএসসি যে এক্সামটা কন্ডাক্ট করে, ওটা আইএএস, আইপিএস, আইআরএস ছাড়া বাকি সব কটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস। গ্রুপ এ, গ্রুপ বি করসপন্ডিং সার্ভিস মোটামুটি একই, আর গ্রুপ সি হচ্ছে ক্লারিক্যাল পার্সোনালদের, আর গ্রুপ ডি হচ্ছে ম্যানুয়াল পার্সোনাল। মানে ওই যে ক্লারিক্যাল স্টাফগুলো থাকে না, গ্রুপ সি স্টাফ। আর গ্রুপ ডি মানে তো ওই যে ম্যানুয়াল হাতের কাজকর্ম, যে রেলওয়ে ট্র্যাকম্যান, হিস্ট্রি, স্ট্যাটাস, পে অ্যান্ড এমুলেমেন্ট হিসাবে ইন্ডিয়ান ফরেন সার্ভিস সব থেকে হাইয়েস্ট। মানে মোটামুটি এটা আইএস আইপিএস এর সমানই। অনেকে আইএস আইপিএস ছেড়ে দিয়ে আইএফএস জয়েন করে। এটা একটাই সেন্ট্রাল সার্ভিস যেটা মোটামুটি কম্পিটস উইথ অল ইন্ডিয়া সার্ভিস ইন পজিশন, স্ট্যাটাস, পে স্কেল সবকিছু একই। তারপরে আইএফএস, তারপরে আইপিএস। আইপিএস এর স্যালারি কম হয় কম্পেয়ার টু আইএফএস, মানে ফরেন সার্ভিস। এটা কিন্তু সেন্ট্রাল সার্ভিস হলেও স্যালারি ওটার বেশি, আর স্ট্যাটাস একটু মোটামুটি একই। ফেডারেল সার্ভিস হচ্ছে আইএফএস, ফরেন সার্ভিস। আইপিএস এর নিচে থাকে স্টেট সার্ভিসেস, যেটা ডিফারেন্ট স্টেটস এর আন্ডারে কাজ করে, যেমন ডব্লিউবিসিএস, এগুলো টেকনিক্যালও থাকে, জেনারেলও থাকে, আবার ফাংশনালও থাকে। যেমন ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, এরকম এগ্রিকালচারাল সার্ভিস, মেডিকেল সার্ভিস, ভেটেরিনারি সার্ভিস, এগুলো যেরকম ফাংশনাল। তারপরে ফিশারিজ, এগুলো নর্মাল জেনারেল। আর জুডিশিয়াল সার্ভিসটা আবার ফাংশনাল। পাবলিক হেলথ সার্ভিস, এডুকেশন সার্ভিস, কোঅপারেটিভ সার্ভিস যেরকম ল্যান্ড রেজিস্ট্রেশন সাব রেজিস্ট্রার হয় না, ওরকম। তারপরে সেল ট্যাক্স সার্ভিস, কমার্শিয়াল ট্যাক্স যেটা হয়, জেল সার্ভিস আছে, আর সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স হচ্ছে টেকনিক্যাল সার্ভিস। এটার আগে স্টেটের নাম লাগবে, যেমন অন্ধ্রপ্রদেশ সিভিল সার্ভিস, অন্ধ্রপ্রদেশ পুলিশ সার্ভিস, অন্ধ্রপ্রদেশ মেডিকেল সার্ভিস, ডব্লিউবি জুডিশিয়াল সার্ভিস, ডব্লিউবি ফিশারি সার্ভিস, এরকম সার্ভিস যেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসও বলা হয়, সেটা সব থেকে বেশি প্রেস্টিজিয়াস, এমনকি জুডিশিয়াল বা পুলিশ সার্ভিস থেকেও বেশি। ফেডারেল সার্ভিসের মতন স্টেট সার্ভিসেরও গ্রুপ এ, বি, সি, ডি আছে, যেরকম গ্রুপ 1ও বলা যেতে পারে, 2, 3, 4। 2 মানে গ্রুপ এ, বি হচ্ছে গ্যাজেটেড অফিসার, কিন্তু 3, 4 মানে সিডি কিন্তু নন গ্যাজেটেড অফিসার। গ্যাজেটেড অফিসারের নাম গভর্নমেন্ট গ্যাজেটে অ্যাপয়েন্টমেন্টের সময়, ট্রান্সফারের সময়, প্রমোশনের সময় তুমি অনলাইনে পেয়ে যাবে, যে এই যে রিটায়ারমেন্ট হচ্ছে, অমুক তারিখে ট্রান্সফার হচ্ছে, এগুলো সব গ্যাজেটেড অফিসারের নাম পাওয়া যাবে। কিন্তু নন গ্যাজেটেড অফিসারের গ্যাজেটে পাবলিশ হয় না, গভর্নমেন্ট গ্যাজেটে ওগুলো কিছু আসে না। তারা একটা মানে স্পেশাল প্রিভিলেজ এনজয় করে, যেটা নন গ্যাজেটেড ক্লাসকে দেওয়া হয় না। আর গ্যাজেটেড ক্লাসকে অফিসার্স বলা হয়, নন গ্যাজেটেডকে এমপ্লয়িজ। তো আইএস, আইপিএস আর আইএফএস এই স্টেটের থেকে প্রমোটই হয়ে ওরা হতে পারে, মানে স্টেট ক্যাডেট থেকে 1/3 বেশি জানি না হয়। অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট 1951-এ দেওয়া আছে। সেখানে রিকমেন্ডেশন দেওয়ার জন্য একটা স্টেটের থেকে একটা কমিটি অ্যাপয়েন্ট করা হয়, সিলেকশন কমিটি, আর সেটা হেড করে হয়তো ইউপিএসসি চেয়ারম্যান বা একটা মেম্বার। ইন্ডিয়া সার্ভিস, স্টেট সার্ভিস আর সেন্ট্রাল সার্ভিসটা পার্ট 14-এ দেওয়া আছে, আর্টিকেল 308 থেকে 314। গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্টাফগুলো আছে, এদের রিটায়ারমেন্ট এজ বলো, রিক্রুটমেন্ট, তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশন সমস্ত আলাদা। সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্টাফগুলো আছে, এদেরকে পার্লামেন্ট নিয়ম বানায়, মানে ল বানায়, আর স্টেট লেজিসলেচার বানায় হচ্ছে স্টেট সার্ভিসের জন্য। আর যতদিন এটা না হচ্ছে, প্রেসিডেন্ট বা গভর্নর রুলস দিয়ে এদেরকে চালায়। রিক্রুটমেন্ট মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, তারপরে সিলেকশন করা, তারপরে ডেপুটেশনে পাঠানো, প্রমোশন, অ্যাপয়েন্টমেন্ট বাই ট্রান্সফার করা সমস্ত। সার্ভিস কন্ডিশনস মানে হচ্ছে একটা পাবলিক সার্ভেন্টের লিভ, প্রমোশন, কতদিন ছুটি থাকবে, কতদিন কাজ করবে, ট্রান্সফার কীরকমভাবে হবে, ডেপুটেশন, কত রাইটস থাকবে, কতদিন হলিডেজ থাকবে, 3 মাস বা 1 মাস হয়তো হলিডে থাকে, আওয়ার্স অফ ওয়ার্ক, কত ঘন্টা কাজ করবে, রিটায়ারমেন্ট বেনিফিট, পেনশন পাবে কিনা, ঘর পাবে কিনা, মানে অনেক স্টেটে আবার পেনশন আছে, অনেক স্টেটে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টে হয়তো পেনশন নেই, এগুলো ব্যাপার। রিটায়ারমেন্ট বেনিফিট, গ্র্যাচুইটি, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, এরকম। গভর্নমেন্ট বা স্টেট লেজিসলেচার চাইলে রিজনেবল রেস্ট্রিকশন করতে পারে ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য
পাবলিক সার্ভেন্ট, যেরকম কোনো কনফিডেন্সিয়াল কথা, ইন্টিগ্রিটি, অনেস্টি বা এফিসিয়েন্সির জন্য যাতে কাজটা ভালোভাবে হতে পারে, ডিসিপ্লিন, ইম্পার্শিয়ালিটি, নিউট্রালিটি, এই ডিভোশন অফ দ্য ডিউটি, এই জন্য এরা ফান্ডামেন্টাল রাইটসকে আটকে দিতে পারে। এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলসগুলো থাকে, যেরকম সেন্ট্রাল সার্ভিসেস কন্ডাক্ট রুলস, রেলওয়ে সার্ভিসেস কন্ডাক্ট রুলস, স্টেট সার্ভিসেস কন্ডাক্ট রুলসের মধ্যে দেওয়া থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট, অল ইন্ডিয়া সার্ভিসেস, ডিফেন্স সার্ভিসেস, এগুলো সমস্ত যারা আছে তারা হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, আর গভর্নর অফ দ্য স্টেটের প্লেজারে হোল্ড করে মেম্বার্স অফ দ্য সিভিল সার্ভিস, যেটা স্টেটের আছে, আর হোল্ডিং যে সিভিল পোস্টগুলো যেগুলো আছে। তাল অ্যাট প্লেজার ছাড়া যদি প্রেসিডেন্ট বা গভর্নর যদি কোনো রকমের সার্ভিসেস অ্যাভেল করতে চায়, কোনো স্পেশাল কোয়ালিফিকেশনের লোকের, হয়তো নিউক্লিয়ার সায়েন্স বা নিউক্লিয়ার ওয়েপেন্স বানানোর জন্য স্পেশালি এপিজে আব্দুল কালামের মতন কোনো, তাহলে কোনো স্পেশাল কোয়ালিফিকেশনের লোক যদি অ্যাপয়েন্ট করা হচ্ছে, তাহলে পেমেন্ট অফ কম্পেনসেশন তাকে দিতে হবে দুটো কেসে। যদি সেটা টেম্পোরারি কিছুদিনের পরে কন্ট্রাকচুয়াল পিরিয়ডের পরে অ্যাবলিশ হয়ে যায়, বা ও মিসকন্ডাক্ট না করা সত্ত্বেও ওকে যদি মানে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে হয় আর কি, পোস্টকে ভ্যাকেট করে দিতে হয়। তো গভর্নর চাইলে স্পেশাল সার্ভিসের অ্যাভেল করতে পারে। এটা ল্যাটারাল এন্ট্রির মতনই, চাইলে কোনো একটা ডিপার্টমেন্ট পোস্ট বানালো, ওটা একটা রিসার্চ করে তারপরে ওকে টাকা পয়সা কম্পেনসেশন দিয়ে ছাড়িয়ে দিল। এরকম কন্ট্রাক্ট শুধুমাত্র নতুন এন্ট্রের সাথে নেওয়া যাবে, মানে অলরেডি যদি কেউ ডিফেন্স সার্ভিসে থাকে তার সাথে করা যাবে না। যদি আবার নতুন করে কেউ ঢুকছে বাইরে থেকে, যেমন এপিজে আব্দুল কালাম ছিল, ওরকম ওর সাথে করা যেতে পারে। ওয়াটার পলিউশন, সেন্ট্রাল পলিউশন বোর্ড বা এই ধরনের এগুলোতে আইএসদেরকে পোস্টিং দেওয়া হয়, সেটাকে না রেখে হয়তো বাইরে থেকে কোনো লোককে নিয়ে আসলো স্পেশালাইজড ওই কাজটা করার জন্য, তো সেখানে প্রেসিডেন্ট বা গভর্নর চাইলে স্টেট লেভেলে ওটা করতে পারে, ল্যাটারাল এন্ট্রি। কিন্তু তার জন্য কোনো নতুন অলরেডি যে অল ইন্ডিয়া আইএএসে আছে বা সিভিল সার্ভিসে আছে এই ধরনের লোক না, কোনো নতুন লোকই লাগবে। অফ প্লেজার হিসাবে তো প্রেসিডেন্ট বা গভর্নর যখন তখন চাকরি চলে যেতে পারে সিভিল সার্ভেন্টদের, কিন্তু আরবিট্রারি ডিসমিসাল যাতে না হয় এই জন্য দুটো রেস্ট্রিকশন করা হয়েছে। এটা আর্টিকেল 311 উপরে আছে। সার্ভেন্টসদের রিডিউস বা রিমুভ করে দেওয়া যায়, আবার ডিসমিসও করে দেওয়া যায়, আবার রিডিউস ইন র্যাঙ্কও করে দেওয়া যায়। কেউ হয়তো এসপি লেভেলে কাজ করতে থাকে, এসপি লেভেলে করে দিল, এক্সেপ্ট আফটার ইনকোয়ারি। কিন্তু তার জন্য ইনকোয়ারি লাগবে, যাতে ইনফর্ম করা হবে তাকে তার চার্জেস অ্যাগেনস্টে, আর ওকে একটা রিজনেবল অপরচুনিটি দেওয়া হবে অফ বিং হার্ড ইন রেসপেক্ট টু দ্যাট চার্জেস, মানে ওই কী চার্জেস আছে তাকে একবার শোনাই দেওয়া হবে। সিভিল সার্ভেন্টসদের কোনো সাবঅর্ডিনেট অথরিটি রিমুভ করতে পারবে না বা ডিসমিস করতে পারবে না। যেটা মিনিমাম লাগবে হচ্ছে যারা ওদের অ্যাপয়েন্টমেন্ট করেছিল, যেরকম ইউপিএসসি বা স্টেট পিসিএর, ওরাই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বা ডিসমিস করতে পারে, মানে রিমুভাল বা ডিসমিস। তো এই সেফগার্ডগুলো মিলিটারি পোস্ট বা ডিফেন্স সার্ভিসের জন্য যা, শুধুমাত্র সিভিল সার্ভিস বা সিভিল পোস্ট যেগুলো আছে সেন্ট্রাল ইউনিয়নের আন্ডারে তারাই। প্রেসিডেন্ট চাইলে যখন তখন ডিফেন্স সার্ভিসের যে কোনো লোককে বের করে দিতে পারে, গভর্নর তো পারে না, কিন্তু যখন তখন তার জন্য কোনো ইনকোয়ারি বা তার জন্য কোনো ফেয়ারিং নাও হতে পারে এই কেসে। এবার একটা সিভিল সার্ভেন্টকে ইনকোয়ারি ছাড়াও বা কোনো ইনফরমেশন ছাড়াও বা রিজনেবল অপরচুনিটি ছাড়াও ফট করে সকাল উঠে যখন তখন করে দিতে পারে রিমুভাল। কিন্তু তিনটে কেস তো এটা হতে পারে। যখন সে জানতে যাবে যে কেন হয়নি আমার ইনকোয়ারি, তখন বলবে ইউ আর কনভিক্টেড অন আ ক্রিমিনাল চার্জ। যেরকম ধরে রাখো একটা ক্রিমিনাল চার্জ লেগে গেছিলো ডিএমের উপরে, আলিপুরদুয়ারে যে একটা ছেলেকে থাপ্পড় মেরেছিল পুলিশ স্টেশনে ঢুকে, সেটা ধরে ক্রিমিনাল, তো অপরাধী ওকে ডিমোশন করে দেওয়া হয়েছিল। ক্ষেত্রে কোনো ইনকোয়ারি বা কোনো রকমের এক্সপ্লেনেশন দেওয়ার ওকে চান্স দেওয়া হয়নি, কারণ অলরেডি একটা ক্রিমিনাল চার্জের উপরে কোর্টে প্রমাণ হয়ে গেলে অটোমেটিক ডিমোশন হয়ে যাবে। করোনা চলছে বা কোনো এমন চলছে যেখানে যে এম্পাওয়ার্ড অথরিটি আছে, সে ডিসমিস করার সময় বা রিমুভ করার সময় সিভিল সার্ভেন্টকে বা র্যাঙ্কে রিডিউস করার সময় ও স্যাটিসফাইড যে না দরকার নেই কোনো রিজনের জন্য, ইট ইজ নট রিজনেবল আর প্র্যাকটিকেবলও না টু হোল্ড সাচ ইনকোয়ারি। আলিপুরদুয়ারের কেসে যেটা হয়েছিল, সব কিছু অনলাইনে দেখাই যাচ্ছিল, তো ওখানে আবার কি ইনকোয়ারি করবে, সব তো পরিষ্কার, বা হয়তো করোনা আছে তো প্র্যাকটিকেবল না এখন ওইভাবে ইনকোয়ারি করা, এই জন্যই। জম্মু কাশ্মীরের কেসে যেরকম ওই পাঞ্জাবি লোকটাকে যেরকমভাবে সরিয়ে দিয়েছিল, গভর্নর বা হয়তো প্রেসিডেন্ট, যদি গভর্নর না থেকে থাকে তাহলে প্রেসিডেন্টও হতে পারে, ও স্যাটিসফাইড দ্যাট ইন দ্য ইন্টারেস্ট অফ সিকিউরিটি অফ দ্য স্টেট, মানে সিকিউরিটির জন্য ওকে সরিয়ে দিতে হবে, না টেররিস্টদের সাথে মিলেছিল। আর ইট ইজ নট, এখন ইনকোয়ারি আর করা যাবে না। এখন ইনকোয়ারি করে লাভ কি? এখন ইনকোয়ারি করলে হয়তো স্টেটের সিকিউরিটিতে আরও হ্যাম্পার হতে পারে। এখন ওকে ডিসমিস করো। একটা সিভিল সার্ভেন্টকে অপরচুনিটি অফ বিং হার্ড দুইবার দেওয়া হবে, দুইবার শোনা হবে। একবার হচ্ছে যে ইনকোয়ারি স্টেজে প্রথমবার একবার ইনকোয়ারি করার সময় শোনা হবে, ইনকোয়ারি রুমের মধ্যে বসিয়ে যে কী হয়েছিল, কেন হয়েছিল, আর একবার পানিশমেন্ট দেওয়ার আগে, তাকে অ্যাট দ্য পানিশমেন্ট স্টেজ। 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1976 পানিশমেন্ট স্টেজটাকে সরিয়ে দিয়েছিল, কারণ একবার যখন ইনকোয়ারি স্টেজে পুরো বেরিয়ে যাচ্ছে যে কেন তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে রিপ্রেজেন্টেশনের জন্য, পানিশমেন্ট প্রপোজ হয়ে যাচ্ছে, তারপরে আর কিসের অপরচুনিটি, সেকেন্ড অপরচুনিটি দেওয়া হবে না। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ইনকোয়ারির পরে যে ফাইন্ডিংসগুলো থাকে ইনকোয়ারির, সেটার ভিত্তিতেই ডিসমিসাল, রিমুভাল বা রিডাকশন ইন র্যাঙ্ক হবে। একবার প্রপোজাল যখন হয়ে যাবে পেনাল্টি, তারপরে আর পেনাল্টি স্টেজে সেটা নিয়ে কোনো কথা হবে না। সুপ্রিম কোর্ট এটা হেল্ড করেছিল যে এক্সপ্রেশন রিজনেবল অপরচুনিটি অফ বিং হার্ড মানে সিভিল সার্ভেন্ট চাইলে ডিনাই করতে পারে নিজের গিল্ড বা এস্টাবলিশ করতে পারে নিজের ইনোসেন্স
কিন্তু ওটা সে তখনই করতে পারবে যখন ওকে বলা হবে যে কি চার্জেস লেগে আছে তার এগেনস্টে আর অ্যালিগেশনস কি আছে অন সার্চ চার্জেস। হয়তো করাপশন চার্জেস লেগে আছে আর অ্যালিগেশন আছে যে এটা বড় 2G স্ক্যামে ইনভলভ ছিল। রাজীব কুমার এগেনস্টে এরকম করাপশন চার্জেসে লেগে যেতে পারতো আর অ্যালিগেশন করতে যে সারদা কাণ্ডে আপনি ইনভলভ আছেন বা কোনোভাবে। উনি চাইলে নিজেকে ডিফেন্ড করতে পারবেন, উনি একটা অপরচুনিটি পাবেন, ক্রস এক্সামিন করবেন উইটনেসকে, আপনি কোথায় দেখেছিলেন, আমি কোথায় নিয়ে যাচ্ছিলাম, আপনি অটো নিয়ে টাকাটা করে নিয়ে যেতে দেখেছিলেন আমাকে, এই ধরনের ক্রস এক্সামিনেশন যে উইটনেসগুলো সে এই উইটনেসটাতে এটা না, এটা তো এটা পেপারসটা পাওয়া যায় না, সাপোর্টেও ও ডিফেন্সেও কিছু উইটনেস আনতে পারে, তাদেরও ক্রস এক্সামিনেশন হবে। বাইরি অফিসারের যে রিপোর্টটা আছে সেটা একটা কপি ডিসিপ্লিনারি অথরিটি দেবে ডেলিকুয়েন্ট সিভিল সার্ভেন্টকে, মানে যে ইনভলভ আছে সে ওটা অবজারভেশন মানে অবজার্ভ করতে পারে, দেখতে পারে, কমেন্ট করতে পারে ডিসিপ্লিনারি অথরিটির সামনে। For the disciplinary authority considers the report. কনসিডার করা আগেই সিভিল সার্ভেন্ট এক্সপ্রেশন দেবে, এক্সপ্রেশন শোনার পরেই তারপরে রিপোর্টটাকে দেখবে, কনসিডার করবে, মেলাবে, দেখবে যে ঠিকঠাক বলছে কি না বা আদেও মানে রিপোর্টটা অনুযায়ী ও যে কথাগুলো বললো সেগুলো মেলাবে, সেভাবে কনসিডার করবে। আর্টিকেল 312 পার্লামেন্ট চাইলে নিউ অল ইন্ডিয়া সার্ভিসেস করতে পারে ইনক্লুডিং অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিসও, যেটা এখনও নাই, WBJS রাজস্থান এইভাবে হচ্ছে। যদি রাজ্যসভা একটা রেজলিউশন পাস করে ডিক্লেয়ারিং দ্যাট এটা দরকার, নেসেসারি অ্যান্ড এক্সপিডিয়েন্ট ইন ন্যাশনাল ইন্টারেস্ট, রেজলিউশনটাকে রাজ্যসভাকে সাপোর্ট দিতে হবে 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। রাজ্যসভাকে বেসিক্যালি এই রিকমেন্ডেশন পাওয়ারটা এই জন্য দেওয়া হয়েছে কারণ রাজ্যসভায় তো ইন্টারেস্ট অফ দ্য স্টেটসকে প্রোটেক্ট করে না ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমে। অল ইন্ডিয়া সার্ভিসের সমস্ত রিক্রুটমেন্ট আর কন্ডিশন অফ সার্ভিস পার্লামেন্ট করে, অ্যাক্ট দ্বারা করে। এই অ্যাক্ট এনাক্ট করেছিল অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাক্ট 1951 এর কমেন্সমেন্টের সময় যে IAS IPS যে সার্ভিসগুলোকে ক্রিয়েট করা হয়েছিল এটাকে পার্লামেন্টই ক্রিয়েট করেছিল, ডিম টু হ্যাভ ক্রিয়েটেড বাই দ্য পার্লামেন্ট এই প্রভিশন হিসাবে। যদি কোনোদিনও অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস হয় সেটা মিনিমাম একটা ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু হবে, মিনিমাম পোস্ট। আর যেই ল দিয়ে অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস বানানো হবে সেটা একটা অ্যামেন্ডমেন্ট হবে না আন্ডার আর্টিকেল 368, বরঞ্চ একটা ল দিয়ে বানানো হবে কিন্তু সেটা অ্যামেন্ডমেন্ট হিসেবে ট্রিট হবে। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিসের জন্য প্রভিশন করেছিল কিন্তু এখন অবধি সেরকম কোনো ল বানানো হয়নি। 1950s এর আগে যারা সিভিল সার্ভিসে অ্যাপয়েন্ট হয়েছিল আন্ডার দ্য ক্রাউন ইন ইন্ডিয়া তাদেরকে যদি সার্ভিস কন্ডিশনটাকে চেঞ্জ করতে চায়, ভ্যারি বা রিভোক যদি চেঞ্জ একদম কেটে দিতে চায় সার্ভিস কন্ডিশনটা, সেটা পারে পার্লামেন্ট। এটা দেওয়া আছে 312A তে, এটা ইনসার্ট করা হয়েছিল 28th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972। আর্টিকেল 313 ট্রানজিশনাল প্রভিশনস অ্যান্ড সেজ বলে যে যতগুলো ল যেটা আগে মানে বিফোর 1950 যেটা কনস্টিটিউশন আসার আগে থেকে চলছিল সেটা প্রত্যেকটা পাবলিক সার্ভিসের ক্ষেত্রে লাগবে, উড কন্টিনিউ যতক্ষণ না আদারওয়াইজ বলা হচ্ছে। মানে আর্টিকেল 309 এর মধ্যে যে প্রেসিডেন্ট বা গভর্নর বলতে পারে না রুলস বানিয়ে, বা হয়তো পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার ল বানিয়ে বলতে পারে, তাহলে 313 হিসাবে আগাগোড়া যেটা চলছিল কনস্টিটিউশন আগে সেটাই চলবে আর কি সমস্ত সার্ভিস কন্ডিশন। আর্টিকেল 314 প্রোটেকশন দেয় কিছু এক্সিস্টিং অফিসারদেরকে অফ সার্টেন সার্ভিসেস, আর এটা রিপিল করে দেওয়া হয়েছিল 28th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972 দ্বারা। আর্টিকেল 308 ইন্টারপ্রিটেশন, 309 যে রিক্রুটমেন্ট আর কন্ডিশন অফ সার্ভিস, কিছু পার্সন যারা সার্ভ করছে ইউনিয়ন বা ওটাকে যেরকম গভর্নর সেটেল করবে বা প্রেসিডেন্ট সেটেল করবে রুলস দিয়ে, বা স্টেট লেজিসলেচার বা ইউনিয়ন লেজিসলেচার ল বানাবে। 10 টেনিয়ার অফ অফিস অফ পার্সন সার্ভিং ইউনিয়ন অর স্টেট। আর্টিকেল 311 হার্ট ব্রেকিং, ডিসমিসাল, রিমুভাল, মানে চাকরি চলে যেতে পারে বা তোমার র্যাঙ্ক কম হয়ে যেতে পারে, এসপি থেকে ডিএসপি থেকে হয়তো কনস্টেবল বানিয়ে দিল সিভিল ক্যাপাসিটিতে আন্ডার দ্য ইউনিয়ন অর স্টেট, মানে চাইলে আর কি, মানে যারা সিভিল সার্ভিসেতে কাজ করে আর কি। 312 অল ইন্ডিয়া সার্ভিস, 312A চাইলে কিছু সার্ভিসেসের ওই সার্ভিস কন্ডিশন বা টেনিওর এগুলো সব রিভোক করে দিতে পারে, যেটা হচ্ছে ওই যে যারা 1950 আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল সিভিল সার্ভিস। 313 আগাগোড়া যেটা চলে আসবে ট্রানজিশনাল প্রভিশন 1950 আগে। 314 অফিসার্স অফ কিছু সার্ভিসকে প্রোটেকশন দেবে কিন্তু রিপিল হয়েছিল 28th অ্যামেন্ডমেন্ট দ্বারা। ফার্স্ট পে কমিশন রিকমেন্ডেশন দিয়েছিল 1946-47। সিভিল পোস্ট মানে ওই সিভিল সাইড অফ অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি সাইডটা আলাদা, একদিকে সিভিল সাইড। সিভিল সার্ভিস না, সিভিল পোস্ট মানে যে কোনো সিভিল সার্ভিসের আন্ডারে যে কোনো পোস্ট হতে পারে কিন্তু সিভিল পোস্টগুলো। ডিসমিসাল হলে ফিউচার অ্যাপয়েন্টমেন্টের জন্য গভর্নমেন্টের আন্ডারে ডিসকোয়ালিফাইড মানে ডিসমিসাল, আর রিমুভাল হলে ফিউচার অ্যাপয়েন্টমেন্ট তুমি পেতেও পারে। ডিসকোয়ালিফাইড জেনারেল যে ডুপ্লিকেট মার্কশিট হ্যান ত্যানের জন্য তাহলে ডিসকোয়ালিফাইড করে দেয়, আর ফিউচার এমপ্লয়মেন্ট আর পাওয়া যায় না। রিমুভাল তো একটা প্রসেস দ্বারা হয়, তো পরে হয়তো আবার কোনো সরকারি চাকরি পেতেও পারে। ইন র্যাঙ্ক শুধুমাত্র সিভিল সার্ভিসের কেসে হয়, হায়ার র্যাঙ্ক থেকে লোয়ার র্যাঙ্কে হয়তো কেউ ডিএম ছিল, যে আলিপুরদুয়ারের কেসে যেটা হয়েছিল ডিএম থেকে লো র্যাঙ্কে নামানো হয়েছিল। ডিস্ট্রিক্ট জাজ একটা ব্ল্যাঙ্কেট টার্ম, এটার মধ্যে অনেক কিছু আছে, যেমন সিভিল কোর্টের জাজ হতে পারে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হতে পারে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ, মানে জয়েন্ট অ্যাডিশনাল আর অ্যাসিস্ট্যান্ট তো একই না। প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট বা চিফ জাজ অফ আ স্মল কজ কোর্ট। আর চিফ জাজ দেখে ভয় পেও না, কিন্তু স্মল কজ কিন্তু আবার ছোট করে দিচ্ছে, মানে স্টেটে থাকে, স্টেটের থেকে নিচে মানে ডিস্ট্রিক্ট, স্মল কজ ছোট কজের কারণের জন্য, তাহলে ছোট কারণ মানে ডিস্ট্রিক্ট, মানে ডিস্ট্রিক্ট জাজ। কাটা প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি এগুলো তো ডিস্ট্রিক্টের মতনই, তাহলে প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেটকেও ডিস্ট্রিক্ট জাজই বলা হবে। জাজ, অ্যাডিশনাল সেশন জাজ, অ্যাসিস্ট্যান্ট জাজ। সেশন জাজ জেনারেলি ক্রিমিনাল কেসে লাগে, অ্যাডিশনাল মানে যখন কাজ বেড়ে যায় বা অ্যাসিস্ট্যান্ট করার জন্য, এটাই একই পোস্ট, একই মোটামুটি।